আচ্ছা, thank you. তো আমি আবার একটু প্লেব্যাকে যাই রেকর্ডিং এর জন্য, সুবিধার জন্য। তাহলে আমাদের থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে জয়েন করার জন্য। তো ওয়েলকাম টু বিবিকে গ্লোবাল। আমি এই পর্যায়ে আপনাদেরকে কোম্পানি সম্পর্কে একটা ওভারভিউ দিচ্ছি অ্যাবাউট ওয়াই সার্ভিস এবং কন্ট্যাক্ট, যাতে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হয়। আমাদের কোম্পানি বিবিকে গ্লোবাল আন্ডার দ্য লিডারশিপ অফ প্রেসিডেন্ট প্রফেসর নাইম রহমান পিএইচডি। উনি একজন আমেরিকান বাংলাদেশি এবং তিনি একজন স্কলার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট। আমরা তার সম্পর্কে একটু পরে জানবো। এরপরে আমাদের সার্ভিসগুলোর এরিয়ার মধ্যে হচ্ছে রিসার্চ, ট্রেনিং, ইন্ডাস্ট্রি সলিউশন, জব প্লেসমেন্ট, ইমিগ্রেশন। রিসার্চ এবং ইন্ডাস্ট্রি সলিউশনে আমাদের প্রফেসররা, স্কলাররা এবং আমাদের যারা টেকনিক্যাল এক্সপার্ট তাদের টিম সমন্বয়ে কাজ করে ইনোভেটিভ ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী। এবং সেই সাথে এই ইন্ডাস্ট্রি সলিউশনে আমাদের জব অপরচুনিটি ওপেন হয় এবং সেখানে আমরা এক্সপার্ট প্রফেশনালদের সুযোগ দেওয়ার তৈরি হয়। ট্রেনিং আমাদের কোর ভেঞ্চার, যেটার মাধ্যমে আমাদের সব দিকে মুভ করার সুবিধা হয়। আমাদের মাল্টি ডোমেইনে আমরা ট্রেনিং প্রদান করে থাকি। এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং আমাদের অ্যাডভান্স মার্কেটিং, আমরা বিভিন্ন অ্যানালাইটিক্যাল মার্কেটিং যেগুলো বর্তমান আপডেট টু ডেট, ওয়েব অ্যানালাইটিক্স, এগুলো আমরা সার্ভ করে থাকি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, টেস্টিং, এই আমাদের ট্রেনিং হয়। ট্রেনিং শেষে আমরা আমাদের জব প্লেসমেন্ট, রিমোট জব, কন্ট্রাকচুয়াল জব, আমাদের ইনহাউস জব থেকে শুরু করে আমরা বিভিন্ন রকমের জব প্লেসমেন্টে আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। এরপরেও যদি ফার্দার, যেটা হচ্ছে আমাদের যদি কেউ বিদেশে ক্যারিয়ার করতে চান, যেহেতু এই ট্রেনিং গুলা আইটি ট্রেনিং এর সুবিধা যেটা, সেটা হচ্ছে যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সব জায়গায় একই রকম। তো যারা আইটি ক্যারিয়ারে আছেন তাদের হচ্ছে যে নিউ কান্ট্রিতে ক্যারিয়ার গড়া খুব সব থেকে সহজ। আপনি ডাক্তার হইলেও পারবেন না, কারণ বিভিন্ন ডাক্তার হয়ে আপনি অন্য দেশে ক্যারিয়ার করতে গেলে আপনার অনেক রেস্ট্রিকশন আছে। বাট ইন কেস অফ আইটি এটা হতেছে ওপেন। সো আপনি দেশে বসেও যেমন বিদেশের কাজ করতে পারেন, বিদেশে গিয়েও আপনার লাইফটাকে সেট করতে পারেন। তো এই ইমিগ্রেশনে আমাদের এটা নন কমার্শিয়াল, তো আমরা আপনাদেরকে জব প্লেসমেন্ট থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং অন্যান্য যে সাপোর্টগুলো লাগে অথেন্টিক এবং মোস্ট কস্ট ইফেক্টিভ ওয়েতে আমরা প্রোভাইড করতে পারবো। এছাড়া আপনাদের স্কলারশিপ, ফান্ডিং, আমাদের যারা প্রফেসররা কানেক্টেড আছেন তারা আপনাদেরকে এই বিষয়গুলোতে হেল্প করবে যদি তারা আপনাকে চেনে এবং জানে। আমাদের ফিজিক্যাল লোকেশন, ইউএস লোকেশন হচ্ছে টেক্সাস। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর ঢাকাতে মোহাম্মদপুর শিয়া মসজিদের অপোজিটে আমরা এটা র্যাব অফিস আছে, এটার উল্টা পাশে। তারপরে চাইলে এটা। এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বললাম খায়রুল ইসলাম, কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিবিকে গ্লোবাল। হিয়ার ইজ মাই সাম অফ দ্য পাস্ট কোম্পানিজ। তো আমি কোম্পানির প্রেসিডেন্ট সম্পর্কে যদি একটু হাইলাইট করি, সেটা হলো ওনার নাম, আমার স্যারের নাম হচ্ছেন প্রফেসর নাইম রহমান পিএইচডি, প্রেসিডেন্ট বিবিকে গ্লোবাল। স্যার দেশে বিগ ডেটার উপরে পিএইচডি করেছেন ডক্টর অফ ফিলোসফি, পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগন থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট। পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগন থেকে এমএস সিস্টেম সায়েন্স, মডেলিং এবং সিমুলেশনের উপরে। এরপরে রাইট স্টেট ইউনিভার্সিটি ডেটা অন ওহে থেকে এমবিএ এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং মার্কেটিং। তো এটা কিন্তু একটা এমএস না, উনি কয়েকটা করছেন আর কি। তো এখানে তার ক্যারিয়ার যদি বলি, বর্তমানে তিনি ইন্টেলের সাথে আছেন সিনিয়র এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপার। কর্পোরেটের পাশাপাশি যে কন্ট্রিবিউটর হিসাবে ইউনিভার্সিটি, প্রায় 5-6টা ইউনিভার্সিটিতে তিনি সাইমultaneously অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেন। কারিকুলাম ডিজাইন, এরপর হচ্ছে আপনার লেকচার ডেলিভারি, সবকিছু সমন্বয়ে 5টা ইউনিভার্সিটির সাথে সাইমultaneously কাজ করেন। এখানে যে কয়টা আছে তার বাইরেও 2-1টা ইউনিভার্সিটি আছে, যেমন এরিজোনাতে স্যার আছেন ডেটা সায়েন্সে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে, ডেটা অ্যান্ড অ্যানালাইটিক্স এর উপরে আছেন হচ্ছে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি কলেজ প্রফেশনালের সাথে, রেজিস ইউনিভার্সিটি, এরপরে আপনার হচ্ছে পার্ডিও ইউনিভার্সিটি গ্লোবাল। এছাড়া আপনারা চিনেন কিনা জানি না, রুজবেল্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বার্কলি, এটা সাথে স্যার ক্লাস নিচ্ছেন।
তো স্যারের রিসার্চ আর পাবলিকেশন ভলেন্টিয়ার কাজ যেগুলো আছে সেগুলোতে যদি বলি, স্যার IEEE রিভিউয়ার লাস্ট 10 ইয়ার্স, অস্ট্রেলিয়ান জার্নালের অফ ইনফরমেশন সিস্টেমসে যে রিভিউয়ার হিসাবে আছেন, পরে আমেরিকান সোসাইটি ফর ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আছেন, আরও ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সাথে কানেক্টেড আছেন স্যার। তো এটা ছিল আমাদের কোম্পানির একটা ওভারভিউ যেটা আপনাদেরকে আমরা দিলাম। এখন এই পর্যায়ে আজকের যে সেমিনার, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি জব ট্রেনিং এবং এর ক্যারিয়ার নিয়ে, অলরেডি যারা দুই একজন ফ্রিল্যান্সার ভাইদের সাথে কথা হয়েছে তারা অলরেডি মেনশন করছেন যে তারা যদিও একটা ডোমেনে কাজ করতেছেন, বাট এটা খুবই কম্পিটিটিভ মার্কেট এবং স্কিলগুলা খুব দ্রুতই হচ্ছে যে কি বলবো দখল হয়ে যাচ্ছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, এবং প্রচুর পরিমাণ এক্সপার্ট তৈরি হচ্ছে সহজ সহজ কাজগুলোতে, যেগুলা মোটামুটি সবাই পারার মতো। তো এখন যেটা হচ্ছে আপনাকে দরকার হলো স্পেশালিটি, এবং সেই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি হচ্ছে টপ নচ, যেটাতে আপনার হচ্ছে এক্সপার্ট কম কিন্তু প্রচুর কাজ এখন তৈরি হয়েছে, কারণ হচ্ছে যে এই পরিমাণ ইন্ডাস্ট্রি ট্রান্সফরমেশন এবং হচ্ছে টেকনোলজির আপগ্রেডেশন। তো এখন সেই অনুযায়ী সিকিউরিটিটা হয়ে গেছে মানে মুখ্য, যেখানে পর্যাপ্ত এক্সপার্ট নাই। তো এই ক্ষেত্রে আজকের সেমিনারে যিনি আছেন ইনি মোস্টলি এক্সপার্ট, ওনার মাল্টিপল সার্টিফিকেশন এবং এক্সপিরিয়েন্স আছেন। আমি তাকে পরিচয় কিছুটা করে দিচ্ছি, স্যার নিজে বলবেন। স্পিকার এবং ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সে থাকবেন হচ্ছে সাইবার, আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন না? হ্যালো? জি জি শোনা যায়। আচ্ছা, জি শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। তো স্পিকার এবং ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে থাকছেন হচ্ছে শেখ তারিকুল ইসলাম। উনি CEH মানে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, হ্যাকিং ইথিক্যাল হ্যাকিং এর যে কাউন্সিল সেখান থেকে একটা সার্টিফিকেশন, যেটা এটাকে বলা হয় CEH। এরপরে RCH রেড হ্যাট, RCH RHCE, RHCSA, MCSA। তো সাইবার সিকিউরিটি নিয়ে তার ধ্যান জ্ঞান সবকিছু। সাইবার তিনি মূলত ব্যাংকিং এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং আরো অন্যান্য ব্যাংকের সাইবার সিকিউরিটি সাপোর্ট তিনি দিয়ে আসছেন, এবং বর্তমানে তিনি একটা ব্যাংকের সাথেই আছেন। তো ওনার বিবিকে গ্লোবালে তিনি আমাদের সিনিয়র সাইবার সিকিউরিটি ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ। পরে উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তার IT মাস্টার্স করা আছে। আচ্ছা, এখানে হইতেছে এটা কিছু স্টুডেন্ট যারা জব পেয়ে হেল্প হয়েছে তারা একটা ফিডব্যাক দিচ্ছে। তো এটা তো এই পর্যায়ে আমি আর এখন কথা বাড়াবো না, আমি স্ক্রিনটা শেয়ারিং অফ করে দিচ্ছি, স্যার তার কথাগুলো বলবেন। ওকে, শেয়ার টপ করে দেন, আমি শেয়ার দিচ্ছি। ওকে, আমার ভয়েস শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি আমরা। শোনা যায় শোনা যায়। ওকে, আমার ডিটেলস আমি বলতেছি না এখন, অলরেডি আপনারা জানতে পেরেছেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সেমিনারের টপিকসের উপরে। তো যেটা হলো আমাদের আজকে যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব, আমি আসলে সেটা একটা ওভারভিউ দিচ্ছি। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ সাইবার সিকিউরিটি, why we need cyber security, the elements of cyber security, most common cyber attack, recent cyber security attack, how to protect cyber attack, সার্টিফিকেশন, জব প্লেসমেন্ট, আমাদের একটা কোশ্চেন সেশন থাকবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সেশন থাকবে ডেমো সেশন। প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখবো আমরা এই সেশনে। তো আমরা কিভাবে মোটামুটি একটা ওভারভিউ পাবো আসলে সেমিনার থেকে। তো আপনারা, আমি চাইবো আপনারা একটু মনোযোগ সহকারে একটু শুনবেন এবং দেখবেন। আই হোপ আপনারা পুরো একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন সেমিনার থেকে সাইবার সিকিউরিটি সম্পর্কে। তাহলে আপনারা বুঝতে পারবেন সাইবার সিকিউরিটি কেন দরকার, বা আমাদের কেন শিখতে হবে, কোন স্কিল শিখতে গেইন করতে হবে, কোথায় জব প্লেসমেন্ট পেতে পারে, কি সার্টিফিকেশন নেওয়া যেতে পারে সাইবার সিকিউরিটির উপরে, ওভারঅল সবকিছু। প্রথমে যেটা হলো আমাদের জানতে হবে আসলে সাইবার সিকিউরিটি কি।
তো সাইবার সিকিউরিটি আমরা সবাই কিন্তু এখন বর্তমানে দুইটা প্ল্যাটফর্মে বাস করি, একটা হলো সাইবার প্ল্যাটফর্ম অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা বলি, আর একটা হলো প্র্যাকটিক্যাল বা ফিজিক্যাল প্ল্যাটফর্ম আর কি। তো এখন আমরা কিন্তু নর্মালি কি হয়, আমরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে থাকি, ফেসবুকে থাকি বা হোয়াটসঅ্যাপে থাকি বা টুইটার, ইনস্টাগ্রাম, সবসময় কিন্তু আমাদের ডাটা অন থাকে ম্যাক্সিমামে। তো কি হয়, আমরা মনে করেন ঘুমাইলেও কিন্তু আমাদের ডাটা অন থাকে। তার মানে কি, মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে থাকি। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আপনার অকারেন্স হতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, ক্রাইম হতে পারে। তো এই জন্য আমাদের সাইবার সিকিউরিটি দিতে হবে। যেমন একটা ব্যাংকের কিন্তু ফাইন্যান্সিয়াল জিনিসগুলো নিয়ে কাজ করা হয়। তো ফাইন্যান্সিয়াল জিনিসগুলো নিয়ে যেহেতু কাজ করা হয়, এখানে কাস্টমার ডাটা থাকে, ফাইন্যান্সিয়াল ডাটা থাকে, মানে গুরুত্বপূর্ণ ডাটা এবং ইনফরমেশন থাকে যেটা খুবই কনফিডেন্সিয়াল, এগুলো সিকিউরিটি প্রোভাইড করতে হবে। তো যেটা হলো সাইবার সিকিউরিটি হলো আপনাদের এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে ডাটা আছে, সিস্টেম আছে, তারপরে সার্ভার আছে, অ্যাপ্লিকেশন আছে, এগুলো সিকিউরিটি প্রোভাইড করতে হবে তাদের কাছ থেকে, সাইবার ক্রিমিনালদের কাছ থেকে। সাইবার ক্রিমিনাল কারা? যারা হ্যাকার, যারা আনঅথরাইজড পারসন, তারাই আসলে সাইবার ক্রিমিনাল। তো এরা কি করে, আনঅথরাইজড ভাবে আপনার সিস্টেমে অ্যাক্সেস করে আপনার ডাটাগুলোকে সে চুরি করে নিয়ে যেতে পারে, ড্যামেজ করতে পারে, মডিফাই করতে পারে, আনঅথরাইজড অ্যাক্সেস করতে পারে, মিসইউজ করতে পারে এগুলো। এই জন্য এগুলো থেকে আসলে, এদের কাছ থেকে আসলে আপনার সিস্টেমটাকে বা ডাটাটাকে প্রোটেক্ট করার জন্য আপনাকে সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে। আসলে এটাই সাইবার সিকিউরিটি। তো আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন তখন ক্লিয়ার হবেন যে আসলে কেন তো গুরুত্বপূর্ণ সাইবার সিকিউরিটিটা। কারণ এখন সবকিছু আসলে আইটি উপর ডিপেন্ডেন্ট, নেটওয়ার্কিং সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট। সো আপনাকে সাইবার সিকিউরিটি দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু আপনি প্রপারলি বিজনেস রান করতে পারবেন না, আপনার ডাটা প্রোটেক্ট করতে পারবেন না, আপনি হেরে যাবেন আর কি। তো যাই হোক, তো আমরা একটা প্রতিষ্ঠান যখন রান করে বা একটা প্রতিষ্ঠান যখন বিজনেস করে, তখন তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ সাইবার সিকিউরিটি দিতে গেলে আপনার তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় সিআইএ মডেল বলা হয়। এই তিনটা জিনিসের একটা জিনিস যদি আপনি কোনো কারণে আপনার ফল্ট করে বা আপনি ইগনোর করেন, তাহলে আপনার পুরো সিস্টেম, সাইবার সিকিউরিটি সিস্টেমটা আপনার ডাউন হয়ে যাবে। তখন হ্যাকাররা খুব সহজেই আপনাকে ক্যাপচার বা কম্প্রোমাইজ করে ফেলতে পারে। তো একটা হলো কনফিডেন্সিয়ালিটি। দেখেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডাটা, সেটা প্রতিষ্ঠানের ডাটা হতে পারে, ব্যাংকের ডাটা হতে পারে, ডিফেন্সের ডাটা হতে পারে, বা গভর্নমেন্টের ডাটা হতে পারে, এমনকি আপনার পার্সোনাল লাইফে যে ডাটা আছে, এটা খুব কনফিডেন্সিয়াল। এই কনফিডেন্সিয়াল ডাটাকে আপনার অবশ্যই কনফিডেন্সিয়াল ভাবে রাখতে হবে। কোথাও কোনোভাবেই যেন আনঅথরাইজ কোনো পার্সন যেন এটাকে না অ্যাক্সেস করতে না পারে বা ইউজ করতে না পারে, শুধু অথরাইজ পার্সন যেন ইউজ করতে পারে, এটা ইনশিওর করতে হবে। এটা যদি আপনি ইনশিওর না করতে পারেন, তাহলে আপনার সিকিউরিটি ইনশিওর হবে না। সেকেন্ড যেটা হলো ইন্টিগ্রেট। আপনার যে ডাটাটা আছে এটা আসলে একুরেট এবং কারেক্ট থাকতে হবে। কোনো কারণে কোনোভাবেই যেন এটা আনঅথরাইজ বা একজন হ্যাকারের মাধ্যমে যেন এই ডাটাটা কোনোভাবে কি বলে মডিফাই বা অল্টার করা না করতে পারে, এটা আপনি ইনশিওর করতে হবে। কারণ আপনি একটা পারপাসে সফটওয়্যার ডেভেলপ করলেন বা একটা ডাটা ডেভেলপ করলেন একটা পারপাসে, বা কোনো কারণে যদি এটা কোনো হ্যাকার এটাকে মডিফাই করে দেয়, তাহলে কিন্তু আপনার পারপাসটা কিন্তু সলভ হবে না। তো এটা আপনার ইনশিওর করতে হবে যে আপনার ডাটাটা ঠিক আছে কিনা। আপনি একজনকে ডাটা পাঠাইলেন, আমাকে একটা ডাটা পাঠাইলেন যে হ্যালো হাউ আর ইউ, মানে মাঝখান থেকে একজনের হ্যাকার কি করলো, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে সেই ডাটা চেঞ্জ করে দিল, মেসেজটা চেঞ্জ করে দিল কি যে প্লিজ সেন্ড মি 1 লাখ টাকা সামথিং কিছু একটা। তো আপনি চিন্তা করবেন, তো আমার পরিচিত লোক আমার কাছে টাকা চাইছে, তো আপনি কিন্তু তাকে টাকা দিয়ে দিবেন। তো এই জন্য এটাকে মডিফাই করে দেবো ডাটাটা। এই জন্য এটাকে ইনশিওর করতে হবে যাতে আপনার ডাটাটা সেফ থাকে। আরেকটা জিনিস অ্যাভেলেবিলিটি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন বা আপনি যে আপনার কাছে যে ডাটাটা আছে, এটা যেন অথরাইজ পার্সনের যখন প্রয়োজন হবে তখন যেন সেই ডাটাটা পেয়ে যায়, এটা আপনাকে ইনশিওর করতে হবে। যেমন আমরা কিন্তু সবাই, আমি যদি ব্যাংকের কনসেপ্টে বলতে চাই, যদি বলি যে আমরা সবাই কিন্তু এখন ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি বা ডিজিটাল ব্যাংকিং ইউজ করি। আমরা ঘরে বসে 24 আওয়ার্স কিন্তু আমি যে কোনো টাইম, রাত 3টার সময় কিন্তু আমি ট্রানজাকশন করতে পারি, বিল পেমেন্ট করতে পারি, ক্রেডিট কার্ডের বিল পে করতে পারি, রিচার্জ করতে পারি, মোবাইল ফাইন্যান্সিয়াল যে নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, এগুলো কিন্তু আমি ট্রান্সফার করতে পারি। তো এখন দেখেন, এই সার্ভিসটা আপনি 24 আওয়ার্স পাওয়ার কথা। আপনার কোনো কারণে যদি আপনার প্রয়োজন হলো তখন আপনি পেলেন না সার্ভিসটা, তখন তো এই সার্ভিসের দাম নেই, তখন সেই ব্যাংকের কিন্তু রেপুটেশন নষ্ট হবে, ট্রাস্ট নষ্ট হবে, ফাইন্যান্সিয়াল ভাবে লস হবে। এই জন্য আপনি কাস্টমারকে যে ডাটাটা দিচ্ছেন, যে সার্ভিসটা দিচ্ছেন, এটা প্রপারলি আপনাকে ইনশিওর করতে হবে। এটাই অ্যাভেলেবিলিটি, এটা ইনশিওর। এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই প্রপারলি ইনশিওর করতে হবে একটা প্রতিষ্ঠানে, একটা বিজনেসে, যখন আপনি প্রপারলি
রান করবেন একটা বিজনেস। ওকে, তো যেটা হলো আমি একটু ফার্স্ট যাচ্ছি কারণ আমাদের প্র্যাকটিক্যাল সেশনটা থাকবে, তো খুব ইম্পর্টেন্ট জিনিস, ওটা অনেক কিছু দেখাবো আমরা। তো যেটা হোয়াই নিড উই সাইবার সিকিউরিটি, কেন আমাদের সাইবার সিকিউরিটি প্রয়োজন। আমরা নর্মালি তো জানি যে আমাদের পুরো আইটি সিস্টেম এখন ডিপেন্ড করে পুরো আমার সবকিছু বিজনেস থেকে শুরু করে সবকিছু আইটি সিস্টেমের উপর ডিপেন্ড করে। তো যেটা হলো প্রোটেক্টিং সেন্সিটিভ ইনফরমেশন, আমাদের সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আছে প্রোটেক্ট করতে হবে, ফাইন্যান্সিয়াল লস প্রিভেন্ট করতে হবে, ট্রাস্ট রেগুলেশন মেইনটেইন করতে হবে। যেটা বলছিলাম যে আপনার কোনো কারণে যদি আপনি সাইবার অ্যাটাক হয় তাহলে ওই ব্যাংকের উপর ট্রাস্ট রাখবে না, তার রেপুটেশন নষ্ট হবে, ব্যাংকটা কিন্তু সার্ভিস ব্যাংকের ইটা ডাউন হয়ে যাবে কিন্তু বিজনেসটা। এই জন্য আপনার কোনো সাইবার সিকিউরিটি যদি অ্যাটাকও হয় তারা কিন্তু পাবলিকলি ডিসক্লোজ করে না, বুঝতে পারছেন, খুব গোপনীয়তার সাথে তারা রেখে দেয়। তো যাই হোক, এগুলো আপনি মেনটেন করতে হবে। ইনশিওরিং ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি বলতে আমার পাবলিক সিকিউরিটি, যেটা পাবলিক ডাটা, আমার আপনার ডাটা হলো পাবলিক ডাটা, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। সেগুলো যদি ডিসক্লোজ হয়ে যায় তাহলে যে কোনো ধরনের ক্রাইম হতে পারে। আপনার আমার ডাটা দিয়ে একজন হ্যাকার যে কোনো অকারেন্স করতে পারে, ক্রাইম করতে পারে, বুঝতে পারছেন। তো যেটা হলো আরেকটা হলো প্রিভেন্টিং ডিসরাপশন অফ সার্ভিস, কোন সার্ভিস চলতেছে প্রিভেন্ট করতে হবে, মানে সার্ভিসের ডিসরাপশন না হয় এটা আপনি ইনশিওর করতে হবে। পার্সোনাল প্রাইভেসি ইনশিওর করতে হবে, কমপ্লায়েন্স এন্ড রেগুলেশন। দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু রুলস এন্ড রেগুলেশন কমপ্লায়েন্স থাকে, তো এগুলো আপনাকে মিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি প্রপারলি সিকিউর থাকবেন না। তারপরে সাইবার ক্রাইমের হাত থেকে প্রোটেক্ট করার জন্য সিকিউরিটি দিতে হবে। তারপরে অ্যাডাপ্টিং টু ইভলভিং থ্রেটস, নতুন কোনো থ্রেট আসলে সেই থ্রেট সম্পর্কে আইডিয়া জানতে হবে, থ্রেট সম্পর্কে কিভাবে সে অ্যাটাকটা করতে পারে, কিভাবে মিটিগেশন করা যায় থ্রেট থেকে, এগুলো সব আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। তো সাপোর্টিং ডিজিটাল ইনোভেশন, যদি কখনো কোনো আপনি সার্ভিস ডেভেলপ করেন, কোনো সফটওয়্যার ডেভেলপ করেন বা নতুন নতুন কোনো প্রোডাক্ট তৈরি করেন, সাথে সাথে আপনাকে কিন্তু সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে, আদারওয়াইজ কিন্তু ওটার দাম নেই। আপনি একটা সফটওয়্যার তৈরি করেন কোটি কোটি টাকা দিয়ে, কিন্তু ওটা প্রপার সিকিউরিটি বা প্রপার সিকিউরিটি পলিসি অনুযায়ী আপনি ডেভেলপ করলেন না, তাহলে কিন্তু যে কোনো সময় সফটওয়্যারটা কিন্তু হ্যাকার কিন্তু কম্প্রোমাইজ করে ফেলবে, আপনার সফটওয়্যারটা কিন্তু তাদের কন্ট্রোলে চলে যাবে, ডাটাগুলো চলে যাবে। এই জন্য আপনি যাই করেন না কেন আপনি অবশ্যই সাইবার সিকিউরিটি নিতে হবে। তো কোথায় কোথায় সাইবার সিকিউরিটি দিবেন, নর্মালি আমরা জানি সবাই সব ক্ষেত্রে দিতে হয় আর কি। তারপর আমি কয়েকটা পয়েন্ট এখানে আসলে আমি ইনক্লুড করেছি। একটু নেটওয়ার্ক সিকিউরিটি, এখন আপনি জানেন যে একটা প্রতিষ্ঠানে সবকিছু ডিপেন্ড করে নেটওয়ার্কিং সিস্টেমের উপরে। আপনি যদি কোনো কারণে নেটওয়ার্ক সিস্টেম ডাউন হয়ে যায় আপনার পুরো সিস্টেমই ডাউন হয়ে যাবে, তো এই জন্য নেটওয়ার্ক সিকিউরিটি দিতে হবে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি, যেটা আমরা বর্তমানে দুই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি, একটা মোবাইল অ্যাপ্লিকেশন, একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো আমরা এই দুই ধরনের অ্যাপ্লিকেশনকে সিকিউরিটি দিতে হবে, ডাটা সিকিউরিটি দিতে হবে। ডাটা কোথায় থাকে, ডাটাবেজে থাকে, তো আমাকে আলটিমেটলি কি করতে হবে, ডাটাবেসটাকে সিকিউরিটি দিতে হবে। সার্ভার, যে কোনো অ্যাপ্লিকেশন বলেন যেটাই বলেন না কেন, ডাটাবেস বলেন, সবকিছু একটা সার্ভারের মধ্যে কিন্তু এই কনফিগার করা হয় বা ইমপ্লিমেন্ট করা হয়। তো সার্ভারটাকে যদি কোনো কারণে কম্প্রোমাইজ করে ফেলে তাহলে আপনার অ্যাপ্লিকেশন ডাটাবেস কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাবে। এই জন্য সার্ভারটাকে প্রপারলি কনফিগার করতে হবে, সিকিউরিটি দিতে হবে। ইনপয়েন্ট সিকিউরিটি, যেটা আমরা এমপ্লয়ি যারা ইউজ করে বা ইউজাররা যে ডিভাইস গুলো ইউজ করে এগুলো সিকিউরিটি ইনশিওর করতে হবে। এগুলো কিভাবে দিতে হয় সব আমরা জানবো ক্লাস টাইমে, আমরা এগুলো ডিটেইলস সম্পর্কে কিভাবে সিকিউরিটি দিতে হবে, কিভাবে কোন কোন পলিসি ইনশিওর করতে হবে, কি কি রেস্ট্রিকশন করে দিতে হবে, সবগুলো আমরা ইনশিওর করবো। ইনসিডেন্ট রেসপন্স, কোনো কারণে যদি আপনার একটা অ্যাটাক হতে পারে, আপনি যতই সিকিউরিটি দেন না কেন একটা অ্যাটাক হয়ে যেতে পারে, তো এই জন্য আপনাকে অবশ্যই আপনার ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং থাকতে হবে, সিকিউরিটি পলিসি আর প্রসিডিউর। এখন যেটা হলো আমাদের প্রত্যেকটা ব্যাংকে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে পলিসি এবং প্রসিডিউর কিন্তু থাকতে হবে। যেমন আমাদের ব্যাংকে আছে আইসিটি সিকিউরিটি পলিসি, যেটা আপনার বোর্ড থেকে অ্যাপ্রুভাল হয়ে ডকুমেন্টে টাকা থাকে। আপনার প্রতিষ্ঠান আইটি সিস্টেমটা কিভাবে চলবে, আপনার প্রতিষ্ঠান চলবে কিভাবে, পুরো প্রসিডিউর পলিসি গুলো ওই আইসিটি সিকিউরিটি পলিসিতে থাকে, ওটার উপর ডিপেন্ড করে আপনার পুরো সিস্টেম সিকিউরিটি বা সিস্টেম চলে আর কি, আইটি সিস্টেম। ইনক্রিপশন সিস্টেম থাকতে হবে, ক্লাউড সিকিউরিটি, মোবাইল ডিভাইস সিকিউরিটি, ডাটাবেস সিকিউরিটি, এগুলো আমরা সবকিছু প্র্যাকটিক্যালি আমরা দেখবো। তো আমি কয়েকটা সাইবার অ্যাটাক সম্পর্কে আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, যদি জাস্ট এখানে কয়েকটা বাট হিউজ পরিমাণ অ্যাটাক আছে, আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আসলে ডিসকাস করতেছি। ফিশিং অ্যাটাক, এটা ট্র্যাকিং করে, ম্যালওয়্যার, ransomware, DOS এবং DDoS অ্যাটাক, এগুলো আমরা দেখবো সবই। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, স্কিল ইনজেকশন, এটা ডাটাবেস অ্যাটাক, ডাটাবেস থেকে আপনি ডাটা কালেক্ট করে যাচ্ছেন। ক্রস সাইট স্ক্রিপ্টিং, ক্রেডেনশিয়াল স্টাফিং, জিরো ডে এক্সপ্লয়েট। এটা হলো যেটা হলো এই জিরো ডে এক্সপ্লয়েটে কোনো মিটিগেশন নাই, কোনো প্রোটেকশন নাই, এটা হ্যাকার শুধু হ্যাকারই জানে এই অ্যাটাক সম্পর্কে।
বাট অ্যাটাক হওয়ার পরে তারপরে এটা নিয়ে যখন রিসার্চ করে ইথিক্যাল হ্যাকাররা বা সাইবার সিকিউরিটি এক্সপার্টরা, যখন এটা এই অ্যাটাক হওয়ার পরে, অকারেন্স হওয়ার পরে আর কি, যখন সেটাকে রিসার্চ করে তখন এটার লিমিটেশন বা কেন অ্যাটাকটা হয়েছে এগুলো সম্পর্কে জানতে পারবে। বাট প্রাথমিক পর্যায়ে কিন্তু একজন শুধু হ্যাকারই জানতে পারে, এই জন্য এটাকে জিরো ডে অ্যাটাকের নাম দেওয়া হয়েছে। এটা সম্পর্কে ডিটেইল জানবো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, এগুলো আমরা সব স্টেপ বাই স্টেপ জানতে পারবো। তো আমি কয়েকটা টপিক এখানে রাখছি যে আপনি কিভাবে আপনার সাইবার অ্যাটাক থেকে আপনি প্রোটেক্ট থাকতে পারবেন। ইউজ স্ট্রং এন্ড ইউনিক পাসওয়ার্ড দিতে হবে। আমরা নরমালি জানি কি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলে আপনি মোটামুটি আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস করতে পারবে না, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো কি করতে হবে, ইউজ স্ট্রং এন্ড ইউনিক পাসওয়ার্ড দিতে হবে। আমাদের এই কোর্সের মেইন যে পয়েন্টটা হলো ভিএপিটি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং। আপনার একটা সার্ভার বা অ্যাপ্লিকেশনে কি কি ভালনারেবিলিটি আছে, কারণ একজন হ্যাকার আপনার উইকনেসটা ফাইন্ড আউট করে, আগে উইকনেস ফাইন্ড আউট করে তারপরে কিন্তু অ্যাটাকটা করে। তো আপনি একটা অ্যাপ্লিকেশন সার্ভারে যদি উইকনেস থেকে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বা সার্ভার কিন্তু সহজে কম্প্রোমাইজ হয়ে যাবে। এর জন্য আপনি অ্যাজ এ এথিক্যাল হ্যাকার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আপনাকে অবশ্যই আপনার সার্ভারে আপনার অ্যাপ্লিকেশনে কোথায় কোথায় উইকনেস আছে এগুলো ফাইন্ড আউট করতে হবে, করে আবার ওইটার উপরে আবার নিজে নিজে অ্যাটাক চালাবেন। বাট এটা এথিক্যাল ভাবে যে আপনার সিস্টেমটা কতটুকু স্ট্রং বা কতটুকু দুর্বল, যদি করতে পারেন তাহলে অনেকটা আপনি হ্যাকারের কাছ থেকে প্রোটেক্ট করতে পারবেন। তারপর রেগুলারলি আপডেট করতে হবে। আমরা সবাই জানি যে আমাদের সফটওয়্যার, আমি যে সফটওয়্যারগুলো ইউজ করি, অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, অ্যাপসগুলো ইউজ করি, এগুলো প্রপারলি আপডেট দিতে হবে। ইমেল সিকিউরিটি দিতে হবে, নেটওয়ার্ক সিকিউরিটি। এবং আরেকটা জিনিস হলো এমপ্লয় ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের মোস্ট অফ দা এমপ্লয় হলো নন আইটি ব্যাকগ্রাউন্ড, 90% নন আইটি ব্যাকগ্রাউন্ড। তো এদেরকে যদি আপনি প্রপারলি আইটি সিস্টেম বা সাইবার সিকিউরিটি নিয়ে যদি আপনি প্রপারলি অ্যাওয়ার না করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রপারলি কিন্তু আমি এমডি করতে পারবেন না, সিকিউরিটি দিতে পারবেন না। এই জন্য তাদেরকে উইকলি বেসিসে অথবা মান্থলি বেসিসে রাখতে হবে, ট্রেনিং আপ করতে হবে, যে এই ধরনের জিনিসগুলো পাইলে আপনি অ্যাভয়েড করে যাবেন। আপনি কোনো লিঙ্কে ক্লিক করতে গেলে চিন্তা ভাবনা করে করতে হবে, বা আমাকে এদের ইনফর্ম করবেন। কারণ আপনি লিঙ্ক দিলেও আপনি ক্লিক করলেন, লিঙ্কের মধ্যে আপনার ম্যালিশিয়াস কিছু থাকতে পারে, অথবা লিঙ্কের মধ্যে লিঙ্কের এটা এমন একটা ফর্ম থাকলো পার্সোনাল ইনপুট দেওয়ার, ওখানে ডাটা দিয়ে দিলেন, তার মানে কি আপনার ডাটাগুলো কিন্তু ডিসক্লোজ হয়ে গেল হ্যাকারের কাছে। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে ইনকোয়ারি প্রোটেকশন দিতে হবে, ডাটা এনক্রিপশন, রেগুলার ডাটা ব্যাকআপ রাখতে হবে, অ্যাক্সেস কন্ট্রোল, ক্যাশ ম্যানেজমেন্ট, সিকিউরিটি মনিটরিং, ইনসিডেন্ট রেসপন্স রাখতে হবে, সিকিউর ওয়াইফাই নেটওয়ার্কস থাকতে হবে, ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং থাকতে হবে। তো এখন যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হলো আপনার সার্টিফিকেশন। দেখেন আইটি সিস্টেমে যারা আমরা কাজ করি তাদের কাছে অনেকে মানে সার্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট তাদের কাছে, কারণ এটা এভিডেন্স, আপনি যে স্কিল আছে বা আপনি কাজ করেন এটাকে এভিডেন্স, এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। আপনি বাংলাদেশে বসেও যদি নেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি সেম ভ্যালু পাবেন। আর এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি কোথাও জব মানে অ্যাপ্লাই করলেন, ভাইবা দিলেন, যদি আপনার একটা সার্টিফিকেশন থাকে তাহলে অন্যদের চেয়ে আপনি অনেক আগে থাকবেন। আর বাংলাদেশ ব্যাংকে একটা কমপ্লায়েন্স আছে, যে বাংলাদেশ ব্যাংক থেকে বলেই দিচ্ছে যে মিনিমাম একটা সার্টিফিকেট থাকতে হবে সাইবার সিকিউরিটির উপরে যারা কাজ করে। তো আমরা আসলে সিএইচটা আমাদের কোর্সে থাকবে, সিএইচটা সার্টিফিকেট ইথিক্যাল হ্যাকার। এছাড়াও আপনি স্টেপ বাই স্টেপ আপনি আরো করতে পারেন, অ্যাডভান্স লেভেলেরও আছে, বেসিক লেভেলের আছে। বাট সিএইচটা করলে আপনি পুরো একটা পাবেন, গাইডলাইন পাবেন প্রাথমিক পর্যায়ে, যে আপনার যতটুকু দরকার প্রপারলি আপনি সবকিছু পেয়ে যাবেন। এরপর আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোর্সটা করা দরকার, কোনটার উপর স্কিল দেওয়া দরকার, এগুলো আপনারা বুঝতে পারবেন সব। আচ্ছা, যেটা হলো আরেকটা জিনিস হলো জব প্লেসমেন্ট, যেটা সাইবার সিকিউরিটি কোথায় কোথায় আসলে প্রয়োজন আছে বা জব কোথায় কোথায় পাওয়া যায়, যেটা হলো গভর্নমেন্ট অ্যান্ড ডিফেন্সের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সার্ভিস, হেলথ কেয়ার, টেকনোলজি, টেলিকমিউনিকেশন, রিটেল, ই কমার্স, এনার্জি, ইউটিলিটিস, কনসাল্টিং ফার্মস, এই জিনিসগুলো আর কয়েকটা টপিক এখানে রেখে দিচ্ছি। তো এই জায়গায় আপনি জব পেতে পারেন, কারণ সাইবার সিকিউরিটি সব জায়গায় আপনার দরকার। তো এখন যেটা হলো এটা নিয়ে একটু পরে ডিসকাস করতেছি, তার আগে আমি একটু আপনাদেরকে দেখেন, ট্রাই হ্যাক মি, এখানে আপনি জয়েন করে আপনি সাইবার সিকিউরিটি যে এইগুলো আছে লার্ন করতে পারবেন, এখানে সাইন আপ করতে পারবেন, এগুলো আমরা সব দেখাবো। সাইন আপ করে এখানে আপনি রুম আছে, এখানে সাইবার সিকিউরিটি রুম আছে, এই রুমগুলো আপনি সলভ করে কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারবেন, যেখানে আপনার বাংলাদেশের মধ্যেও র্যাঙ্ক থাকে, ওয়ার্ল্ড ওয়াইড মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যেও র্যাঙ্ক থাকে, যে আপনি কতটুকু র্যাঙ্ক, কত র্যাঙ্কে আছেন।
আপনি কতটুকু সলভ করছেন। এগুলো আপনি সলভ করলে এগুলো আপনার ওয়ার্ক থ্রু পাওয়া যায়, এগুলো দেখে দেখেও আপনি সলভ করতে পারবেন। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আপনি সহজে সাইবার সিকিউরিটি গুলো লার্ন করতে পারবেন। তারপর এখানে বাল হাব নামে একটা সাইট আছে, এখান থেকেও আমরা এগুলো নিয়ে আসলে কাজ করব। আমরা সার্ভার, এখান থেকে সার্ভার ডাউনলোড করে আমরা সার্ভারগুলো হ্যাক করে দেখাবো। তো এখানে অনেক সার্ভার আছে, এখান থেকে সার্ভারগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করা যাবে। হ্যাক দ্য বক্স, এখানেও চমৎকার কিছু অনেক জিনিস আছে, সেখান থেকে আপনি সাইবার সিকিউরিটি নিয়ে আসলে শিখতে পারবেন এটাই। আর আরেকটা জিনিস যেটা হলো, আমরা যে টুলস গুলো দেখবো আর কি, আমরা যে টুলস গুলো দেখবো, এই যে রিসার্চটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সলিউশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। এটার ইয়ারলি চার্জ মনে হয় 2 থেকে 3 লাখ টাকা দিতে হয়। এই যে সফটওয়্যারটা, এটা কি করে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য, এটা মিনিমাম 2 থেকে 3 লাখ টাকার উপরে দিতে হয় এই প্রতিষ্ঠানকে যারা এটা সার্ভিস দেয়। তো এটা আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি এটাকে দিব প্র্যাকটিস করার জন্য। তো এটা দিয়ে আমরা ভালনারেবিলিটি টেস্ট করবো, একটা সার্ভারে কি কি উইকনেস আছে, কি কি দুর্বলতা আছে, কি কি ভালনারেবিলিটি আছে, এগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি সহজে এবং রিপোর্ট জেনারেট করতে পারি। এবং সেই রিপোর্ট গুলো দেখেন, আমি একটা রিপোর্ট ডিসকাস করি। দেখেন, এটা হলো রিসার্চ, আমি যেটা দেখালাম একটু আগে, এটা একটা রিপোর্ট জেনারেট করছি আমি। দেখেন এখানে আপনি A to Z সব পাবেন, এটা অটোমেটিক জেনারেট হয়। তো দেখেন এখানে আপনার যে ভালনারেবিলিটি গুলো আছে এগুলো 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়: ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো, ইনফো। ক্রিটিক্যাল, হাই খুব ইম্পর্টেন্ট, ইমিডিয়েট মিটিগেট করতে হবে, কারণ এই দুইটা জিনিস ভালনারেবিলিটি থাকলে ক্রিটিক্যাল এবং হাই, আপনি যে কোনো সময় আপনার সার্ভারটা কম্প্রোমাইজ হয়ে যেতে পারে, এই জন্য অবশ্যই ইমিডিয়েটলি মিটিগেট করতে হবে। তো এই যে দেখেন, আপনি আপনার ডিভাইসটা নেন, কোন ডিভাইসটাকে স্ক্যান করছেন বা ভালনারেবিলিটি টেস্ট করছে, এটা এক্সপ্লয়েট করছে, আইপিটা কি, অপারেটিং সিস্টেমটা কি, ইউনিক্স মানে লিনাক্স অপারেটিং সিস্টেম। এগুলো সব ভালনারেবিলিটি, এগুলো আপনার সব আমরা ক্লাস টাইমে এগুলো ডিসকাস করব। এবং এগুলা তো অটোমেটিক একটা রিপোর্ট পাইছি, কিন্তু কাস্টমারকে আপনি এই রিপোর্ট দিতে পারবেন না। কাস্টমারকে অবশ্যই আপনাকে কাস্টমাইজ করে একটা রিপোর্ট জেনারেট করে দিতে হবে। আচ্ছা, স্ক্রিন তো শেয়ার হয় না, একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার করবেন কি? আপনার তো স্ক্রিন শেয়ার হয়নি আপনাদের কাছে। আমরা স্ক্রিন শেয়ার, আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন আছে আছে আছে। আপনি প্রিন্ট করে দেন। সবাইকে শুধু একজন দেখতে পাচ্ছেন না আপনি, ভাইয়া একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। না না না, ওটা প্রিন্ট করে দিলে হবে, উনি প্রিন্ট করে দিলে হবে, প্রিন্ট করে দিলে হবে। আর বেশি প্রবলেম হলে আপনি রিজয়েন করেন, তাহলে ঠিক হবে। দেখেন এই যে আপনার প্রত্যেকটা রিপোর্ট আমরা এগুলো নিয়ে অ্যানালাইসিস করব, এগুলো নিয়ে আমরা কাস্টমাইজ রিপোর্ট করব। কারণ আমরা ক্লায়েন্টকে যখন আমরা রিপোর্ট দিব তখন এই রিপোর্টটা দিতে পারবো না, আমরা কাস্টমাইজ করে একটা রিপোর্ট দিতে হবে। কারণ আপনি সাইবার সিকিউরিটির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো রিপোর্টিং। আপনার কাজ কেউ দেখবে না, আপনি ক্লায়েন্টের কাছে, আপনার ম্যানেজমেন্টের কাছে, এমডির কাছে একটা রিপোর্ট যাবে, আপনার কাজ আপনি কিভাবে করছে এটা দেখবে না, আপনি এই ডেস্কের মধ্যে একা একা কাজ করবেন। বাট রিপোর্টটা ইম্পর্টেন্ট, রিপোর্ট যত ভালো করতে পারবেন তত আপনার কাজে বা আপনার কোম্পানির তত বেশি আপনার ভ্যালু বাড়বে। এই জন্য আপনার রিপোর্টিং ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এইটার উপরে একটা রিপোর্টিং এর উপরে একটা ক্লাস রাখছি, যে রিপোর্টটা কত সুন্দর করা যায়। তো এগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমি একটা রিপোর্ট দেখাই, যেটা আমি অলরেডি একটা রিপোর্ট করছি একটা প্রতিষ্ঠানের জন্য। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং ছিল। আমি একটা ইউনিভার্সিটি, এটা হলো বাহরাইন ইউনিভার্সিটি, বাট আমি এটাকে করে নিই আর কি, ইউনিভার্সিটির নামটা কেটে দিয়েছি। তো এখানে আমি দেখেন এখানে প্রজেক্ট নাম টাইটেল থাকে, প্রজেক্ট রিসোর্স কি প্রজেক্টে কাজ করছে, প্রজেক্ট ডিউরেশন সবকিছু থাকে আর কি। আমরা ক্লাস টাইমে এগুলো আমরা দেখবো আর কি, একটু যে সব থাকবে এখানে। যেহেতু টাইম স্বল্পতার কারণে আমি এটা নিয়ে বেশি ডিসকাস করতে পারবো না। দেখেন এগুলো সব ভালনারেবিলিটি গুলো আছে, দেখছেন সবগুলো আছে কিন্তু এখানে। আপনি কি কি পোর্ট পাওয়া গেছে, কি কি সার্ভিস আছে, ভালনারেবিলিটি গুলো কি পাওয়া গেছে, এটা হাই না মিডিয়াম না লো, আবার সিবিএসএস স্কোরিং সিস্টেম যেটা, এটা আপনার কত ইফেক্ট করতে পারে, এগুলো সব আমি দেখতে পারবেন। তারপরে এখানে দেখেন আপনি পুরো আমরা ডিসকাস করতেছি, এগুলো সামারি দিছি এখানে, ভালনারেবিলিটি সামারি, এগুলো প্রত্যেকটার ডিটেলস আমি দিয়ে দিছি প্রত্যেকটা। এগুলো আমরা সুন্দর করে রিপোর্ট আপনাকে জেনারেট করে দিতে হবে আর কি।
আর আমাদের এখানে মনে করেন প্র্যাকটিক্যালি সব কিছু দেখানো হবে, প্লাস পাশাপাশি আপনাকে ইন্টার্নশিপের একটা ব্যবস্থা করা হবে। আমরা লাইভ সার্ভার এখানে ডিপ্লয় করে লাইভ সার্ভার হ্যাক করে দেখাবো, লাইভ অ্যাপ্লিকেশন আমরা হ্যাক করে দেখাবো। যেহেতু আমি এজ এ ব্যাংকের সিকিউরিটি কাজ করতেছি, প্লাস পাশাপাশি আমি দেশের বাইরে ইউএসএ এবং ইউকেরও ট্রেনিং করাই, তো আমি আপনাদেরকে ওইভাবে আসলে গাইড করবো যে আপনারা এই কোর্সটা করে যেন কোথাও আপনি জয়েন করে ফার্স্ট ডে থেকে যেন আপনি প্রপারলি কাজ করতে পারেন, এরকম ভাবে আমরা ইনশাল্লাহ তৈরি করবো। আর বিবি কে আপনাদের প্রপারলি সাপোর্ট দেবে ইনশাল্লাহ। তো আমি জাস্ট ডিটেলসে বললাম না রিপোর্ট গুলো নিয়ে, আমরা কারণ টাইম স্বল্পত কারণে আমি প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখাবো। ওকে, আরেকটা জিনিস আমি আরেকটু বলি, এটা হলো আরেকটা সার্ট টিম নামে একটা ইয়ে আছে আমাদের, সার্ট বিডি কপ সার্টের, এটা বাংলাদেশের। এটা কি করে সাইবার সিকিউরিটি রিসার্চ করে, অ্যানালাইসিস করে, বিভিন্ন আর্টিকেল তৈরি করে, রিপোর্ট, কোনো ইনসিডেন্ট হলে এটা রিপোর্টিং করে, তো সব দেখেন আর্টিকেল, মান্থলি ম্যাগাজিন আছে, নিউজ আর্টিকেল আছে, এগুলো আপনি সব স্টাডি করতে পারবেন। রিপোর্ট, কোন রিপোর্ট হলে ইনসিডেন্ট করতেছে, তারপর ইউনিট, এগুলা ডিজিটাল ফরেন্সিক আছে, ইনসিডেন্ট হ্যান্ডেলিং আছে, বিভিন্ন টিম আছে, এই টিম গুলো থেকে আপনি কোন প্রবলেম হলে আপনি হেল্প নিতে পারেন। এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা সাইবার সিকিউরিটির একটা অর্গানাইজেশন। তো এগুলো সম্পর্কে এখানে আপনি রিসেন্ট সাইবার অ্যাটাক সম্পর্কে জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এটা নিয়ে। আর আমরা যেটা করব আসলে যেটা বলি আর কি, কোর্স আউটলাইনটা একটু বলি। আচ্ছা, এখানে যে কোর্স আউটলাইন, এটা আমি যদি আপনারা আরো বেশি নিতে পারেন আমি আরো বেশি আপনাদের করতে পারবো। আমি এগুলো তো শিখাবো, তারপর যদি মনে হয় যে আপনি আরো বেশি নিবেন তাহলে আমি আরো এক্সট্রা অনেক কিছু করবো। যেহেতু আমি আইটি অডিট, আইএস অডিট, তারপর আপনার সুইফট অডিট, তারপরে আপনার সিএস, ডিজিটাল ফরেন্সিক, যেগুলো নিয়ে কাজ করতেছি। তো আপনার যদি মনে হয় যে না আপনি কোর্সের মধ্যে আমি আরো বেশি নিয়ে দিতে চাই, আপনারা যত ইফোর্ট দেবেন আমি তত আপনাদেরকে দিতে পারবো। আমি চাইবো আপনারা ইনপুট দিবেন ইনশাআল্লাহ। তো আমি কি কি শিখাবো, আমরা এই কোর্সের মধ্যে থাকবে ইন্ট্রোডাকশন টু এথিক্যাল হ্যাকিং, ফুটপ্রিন্টিং বা ইনফরমেশন গ্যাদারিং, স্ক্যানিং নেটওয়ার্ক, vulnerability analysis, regression testing, system hacking, malware threats, sniffing, social engineering, DDoS, close attack, web application hacking, session hijacking, skill injection, IDS, IPS, firewall, cryptography, আর ফাইনালি যেটা হলো রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের দরকার। তো এখন আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দুই একটা জিনিস আমি টপিকস দেখাই। দেখেন, এটা একটা মেটাস্প্লয়েড সার্ভার। আমরা সবাই জানি নেটওয়ার্কিং সিস্টেমে কি হয়, আমাদের পোর্ট এবং সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ পোর্ট ছাড়া কোথাও কোনো কানেকশন এস্টাবলিশ করতে পারবেন না, কোনো সার্ভিস রান করতে পারবেন না, পোর্টটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য প্রথমে আপনি কোনো সার্ভারকে হ্যাক করতে গেলে সার্ভারের পোর্ট, সার্ভিস হলে সার্ভিসের ভার্সনগুলো কি কি, এগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমি একটু সার্ভারে এগুলো একটু জাস্ট আপনি দেখাই। তো মেটাস্প্লয়েডের আইপি দেখি, এগুলো সব আমরা ল্যাব সেটআপ করব। আমরা আপনাদেরকে এখন যেটা করব ল্যাব সেটআপ করে দেখাবো। তো আমরা নরমালি যেহেতু আমাদের টাইম কম, আমি সবাইকে মিউট করে দিচ্ছি যাতে আপনি, ওকে স্যার একটু আনমিউট করে নেন। স্যার আপনি একটু আনমিউট করে নেন। স্যার আপনার কথা, হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে। ওকে, যেটা হলো আমি কিন্তু এখানে এখন কি করতেছি, আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতেছি। বাট আমরা যখন একটা সার্ভার হ্যাক করে দেখাবো, আমি কিছু জানবো না, আইপি থেকে শুরু করে কিছু জানতে পারবো না। বাট এখন সময় স্বল্পতার কারণে আমি জাস্ট লগইন করে আইপি দেখতে চাচ্ছি। তো এটা আইপিটা দেখি। আরেকটা জিনিস যেটা ভালো কথা, অনেকে লিনাক্স নিয়ে আসলে কখনো কাজ করেন নাই বা লিনাক্সের একটু আছে, কি বলে ভয় আছে। বাট আমাদের এই কোর্সের মেইন যেটা হলো পুরোপুরি লিনাক্সের উপর থাকবে। বাট আমরা প্রথমে যেটা করব, আমাদের যত লিনাক্সের ক্লাস থাকবে, আমাদের লিনাক্সের ক্লাস থাকবে, যাতে আপনারা লিনাক্সের কাজগুলো, প্রত্যেকটা জিনিসের কাজ লিনাক্সেরই হবে। তো যেহেতু লিনাক্সেরই হবে, এই জন্য প্রথমে আমরা ক্লাসগুলো আসলে লিনাক্স নিয়ে আপনাদেরকে কমান্ড গুলো দেখাবো, লিনাক্স কিভাবে ইউজ করতে হয়, লিনাক্স কমান্ড গুলো কিভাবে ইউজ করতে হয়, লিনাক্স কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আপনারা কোনো প্রবলেম থাকবে না। মানে আমাদের এটা হলো আপনার বেসিক টু অ্যাডভান্স লেভেলে, মানে যারা একদম বেসিক তারাও করতে পারবে, বা অ্যাডভান্স লেভেলে তারাও করতে পারবে। তো
চমৎকার হবে এটা আসলে আমাদের কোর্স আউটলাইন প্লাস এটা ইথিক্যাল ইসি কাউন্সিলের যে অথরাইজ যে কোর্স আউটলাইনটা ওইটাই আমরা ফলো করতেছি। ওকে, এটার আইপি অ্যাড্রেস দেখি একটু, যেহেতু এটাকে একটু অ্যানালাইসিস করব। 131.218। তো আমি চাই যে এই যে মেটাস্প্লয়েড সার্ভার, এই সার্ভারে কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস চলতেছে, সার্ভিসের ভার্সন কি কি, এগুলো আমরা একটু অ্যানালাইসিস করব। ধরুন একজন হ্যাকার প্রথমে কিন্তু সে কি চেক করে, যে একটা সার্ভারকে যখন সে হ্যাক করতে যায় তখন সে সার্ভারের পোর্ট ফাইন্ড আউট করে, কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস চলতেছে, সার্ভিসের ভার্সন গুলো কি কি, এটা ওল্ড ভার্সন না লেটেস্ট ভার্সন, কোনো ভালনারেবিলিটি আছে কিনা, সে কিন্তু অ্যানালাইসিস করে তারপর কিন্তু অ্যাটাকটা চালায়। তো পোর্ট ছাড়া কিন্তু কেউ অ্যাটাক করতে পারে না, কারণ যে কোনো সার্ভিস, যে কোনো কানেকশন এস্টাবলিশ করতে গেলে অবশ্যই আপনাকে পোর্টটা করতে হবে, রাখতে হবে। তো আমরা এনম্যাপ, অনেকে নামটা শুনছি এনম্যাপটা, যেটা এটা একটা কমন একটা। এছাড়াও আমরা অ্যাডভান্স লেভেলে একটা আমরা টুল শিখাবো, সেটা হলো এনম্যাপ অটোমেটর। অটোমেটর নামে একটা অ্যাডভান্স লেভেল টুলস আছে, সেটা দিলে আরো অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। নর্মাল যদি আমি একটাই করি 192.168. একটু দেখে আসি 131.218। ওকে, আচ্ছা এটা ডাউন বলতেছে কেন? 192.131.218 131.218 ইগনোর করতেছে। মাহবুব ভাই আপনি স্ক্রিন শেয়ার করতেছেন ভুলে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। স্ক্রিন শেয়ারটা অফ করেন। মোহাম্মদ মাহবুব ভাই আচ্ছা যাই হোক, এটা কোনো কারণে নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে। আচ্ছা এখানে ওই যে মাহবুব ভাই আপনি স্ক্রিন শেয়ার করছেন, একটু বন্ধ করে দেন। কেউ স্ক্রিন শেয়ার দিয়ে না, তাহলে অন্যদের দেখতে অসুবিধা হবে। যদি বন্ধ করতে কষ্ট হয় আমি আপনাকে আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পারতেছেন আমার স্ক্রিনটা? মাহবুব ভাইকে আমি রিমুভ করতেছি, আপনি একটু কষ্ট করে আবার জয়েন করেন। আচ্ছা এটা রিস্টার্ট দিয়ে আবার দেখাচ্ছি। এখন পাশাপাশি যেটা করতে হবে আমাদেরকে, আমি আরেকটু ডিসকাস করি এটা নিয়ে। আমাদের যে ইসি কাউন্সিলের যে এটা আছে, এটা ইসি কাউন্সিলের অফিশিয়াল। আপনারা এই কোর্সটা করার পরে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার যেটা আছে, সার্টিফাইড স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে আমরা কি দেখা যাচ্ছে? আমি কিন্তু আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার এখন সুন্দর দেখা যাচ্ছে। ওকে, যেটা হলো আপনি এই কোর্সটা করার পরে কি হতে পারবেন, বিকাম এ সার্টিফাইড এথিক্যাল হ্যাকার হতে পারবেন। এটা ইসি কাউন্সিলের একটা কোর্স, অফিশিয়াল কোর্স। এই ইসি কাউন্সিলের যে অফিশিয়াল যে ডকুমেন্ট গুলো আছে, এখানে 20টা মডিউল থাকে। এই 20টা মডিউল নিয়ে আপনাদেরকে আসলে কাজ করা হবে। এই দেখেন 20টা মডিউল। আমি একটা ওপেন করে জাস্ট একটা যেকোনো একটা ওপেন করি। এখানে প্রত্যেকটা মডিউলে 100 থেকে 100 প্লাস আপনার পেজ থাকে। এগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া হবে, আপনাদেরকে এক্সাম নেওয়া হবে, তারপরে কি বলে প্র্যাকটিক্যালি কাজ দেওয়া হবে ল্যাবে, তারপর আপনাদেরকে আসলে
স্যার আপনার যদি প্রেজেন্টেশন কি মানে মোটামুটি শেষ হলে আমাকে একটু ফ্লোর দিন, হ্যাঁ, আমি আচ্ছা আমি একটু করে আগে একটু আহ, সে ভাই একটু করুক, আমি আপনাদের দেখাচ্ছি। ওকে ভাই, একটু আপনি শেয়ার দেন, আমরা আর কিছু দেখাবো লাস্টে একটা, ভাই একটু কাজ করে আমরা দেখাবো। থ্যাংক ইউ স্যার। তো যেটা হলো আসলে এখানে আমরা অনেকে আছি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, অনেকে আছে কিছুটা জানা। তো কিছু কিছু বিষয় আছে যে ওটা শেয়ার করতে গেলে যারা নন টেকনিক্যাল আছেন তাদের হয়তো বা মাথার উপর দিয়ে যাবে, বা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছেন তারা হয়তো জানতে চাইবে যে আসলে কি শেখানো হবে বা কি। তো অনেক কিছু বলতে গেলে তখন কিছুটা কেওয়াজের তৈরি হয়। তো এখন যেহেতু এটা মাস প্ল্যাটফর্ম, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কোর্সের মডিউলটাকে এ টু জেড দেখানো। এটার কারণ দুইটা, একটা হচ্ছে যে আমরা আপনাদের জন্য কি করতে পারি, আমাদের সক্ষমতা, এবং হচ্ছে যে আপনারা এখান থেকে কি পাবেন এটার একটা অ্যাওয়ারনেস। তো সব যারা একেবারে ফ্রেশ তাদের ওরিড হওয়ার কোনো কারণ নাই, জিনিসগুলো ধাপে ধাপে শুরু হয় এবং স্টেপ বাই স্টেপ আগাবে। লিনাক্স বা অন্যান্য যে জিনিসগুলো বলা হলো এখানে যতটুকু লাগবে ততটুকু শিখিয়ে নেওয়া হবে। অর্থাৎ আপনি একজন জিরো, আপনি একটা কম্পিউটার নিয়ে আসবেন, আর্লি রেজিস্ট্রেশন করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা হয় আর্লি রেজিস্ট্রেশন করলে সফটওয়্যারগুলো আপনাদেরকে দিলে আপনারা বাসায় বসে এটা একটু এক্সপেরিমেন্ট করলেন। এক্সপিরিয়েন্স করার পরে যেটা হবে আপনার এই সফটওয়্যারগুলো সম্পর্কে, ইউজার ইন্টারফেস সম্পর্কে যখন আপনার একটা ভালো ধারণা হবে ক্লাসে এটা অনেক সুবিধা হয়, আপনার আর অ্যাংজাইটিটা থাকে না। তো যারা কোর্সটা সাইবার সিকিউরিটিতে নিতে চান তারা অবশ্যই একটু আর্লি রেজিস্ট্রেশন করাটা, আমার যেখানে মাল্টিপল সফটওয়্যারের দরকার হয় তো আর্লি রেজিস্ট্রেশন করে সফটওয়্যারগুলোকে ডাউনলোড করে নিলে আপনারা এটা নিয়ে একটু হ্যাবিচুয়েট হইলে, একটু এক্সপিরিয়েন্স নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা কোর্স কিভাবে নিবেন এবং কোর্সে নেওয়ার প্রক্রিয়া, ক্লাস, এভরিথিং আমি শেয়ার করতেছি। তো আপনাদের জন্য এখানে একটা যেটাই আছে আমাদের একটা স্কলারশিপ এখানে আপনারা পাবেন, একটা বেটার জেনারেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমাদের কোর্সের 1/3 পোর্শন বেটার জেনারেশন ফাউন্ডেশন এটা স্পন্সর করবে। যারা রেজিস্ট্রেশন করবেন তাদের আমরা তাদের প্রোফাইল তাদের কাছে পাঠাবো, আপনারা তাদের কাছ থেকে একটা 1/3 পোর্শন আপনারা কনসেশন পাবেন। তো কোর্সের যেটা হলো, কোর্সে প্রায় 36টার মতো ক্লাস হবে, প্লাস নট মাইনাস। কোর্সের অলমোস্ট সপ্তাহে 2টা ক্লাস, ডিউরেশন হচ্ছে 4 মান্থস। আমাদের টেন্টেটিভ ডেট হচ্ছে 15 থেকে 18 জুন ক্লাস শুরু করা, ওরিয়েন্টেশন। কোর্সের রেগুলার ফি হচ্ছে 22,000 টাকা। আপনার এটা বেটার জেনারেশন ফাউন্ডেশনের স্কলারশিপ পাওয়ার কারণে 1/3 পোর্শন। প্রাইসিংটা আমাদের মডেলটা হতেছে এরকম, কয়েকটা সেগমেন্টে প্রাইসিং। যদি কেউ কমপ্লিট পেমেন্ট করেন, আমাদের এটা করতে হবে হচ্ছে আপনার আজকে হচ্ছে 7 তারিখ, যদি বাই 10 মানে 10 তারিখ 10ই জুনের মধ্যে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 9,500 টাকা কমপ্লিট পেমেন্ট করলে আপনার কোর্সের ফি পরিশোধ হবে। আর কেউ যদি মানে ক্লাসটা আমাদের 15 থেকে 18, তো আপনারা যদি ভেঙে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে 10,200 টাকা পড়বে, 3,000 টাকা রেজিস্ট্রেশন ফি। যে কোনো সেগমেন্ট আপনারা নিলেন নেন না কেন, 3,000 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। এবং এরপরে যদি 2টা ইনস্টলমেন্টে নেন তাহলে আফটার 1 উইক ক্লাস করার পরে 6,000 টাকা দিতে হবে এবং মাস শেষে গিয়ে আরো 3,000 দিতে হবে। এটা হলো 2টা ইনস্টলমেন্টের ক্ষেত্রে প্রাইস হচ্ছে 12,000। আর 3টা ইনস্টলমেন্ট যারা নেবেন তাদের হচ্ছে 3,000 রেজিস্ট্রেশন ফি, আফটার 1 উইক 4,000, এন্ড অফ ফার্স্ট মান্থ আপনারা 1 মাস ক্লাস করার পরে হচ্ছে আবার 4,000 দিবেন। এইভাবে করে আপনাদের হবে, সেক্ষেত্রে কোর্স ফি হবে 13,000 টাকা। তো এটা হলো কোর্সের পেমেন্ট। পেমেন্ট আপনারা বিকাশে করতে পারবেন, নগদে করতে পারবেন, রকেটে করতে পারবেন, মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ব্যাংক পেমেন্ট গ্রহণযোগ্য। তো সব ধরনের ইয়ে আছে। আপনারা ফ্রিল্যান্সিং এবং অন্যান্য অপরচুনিটি পাবেন আমাদের ইন হাউস, আমাদের এজেন্সিতে কাজ করার সুযোগ পাবেন। যারা পটেনশিয়াল তাদেরকে আমরা আমাদের ইন হাউস ফ্রিল্যান্সিং এজেন্সিতে আপনাদের কাজ করার সুযোগ থাকবে। এছাড়া আমাদের ইয়া ইয়া আমেরিকান মার্কেটে আপনাদের কাজের জন্য যারা এখানে উপযুক্ত হবেন তাদেরকে নিয়ে আমরা কাজ করব, এটা আমাদের অ্যাম্বিশন। সো আমরা আপনাদের জন্য লটস অফ অপরচুনিটি নিয়ে আসলে অপেক্ষা করতেছি। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।
আপনাদের সুবিধার্থে যারা কোর্সটা বাই করতে চান আপনারা একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, আপনারা আমি আপনাদেরকে হচ্ছে একটা গুগল ফর্ম এখানে দেওয়া হয়েছে। এই গুগল ফর্মটা যদি আপনারা পুরো করেন তাহলে আমরা আপনাদের সাথে কানেক্টেড হব এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে। তো অনেকের ক্ষেত্রে যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করেন কিন্তু পরবর্তীতে আর কোনো সাড়া পাওয়া যায় না। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন যে আপনারা যদি সিনসিয়ার হন, এটা ফ্রিল্যান্সার ভাই যারা আছে যারা বললো যেরকম যে আসলে কমন স্কিলগুলা এটা আসলে ওভারফ্লো হয়ে যাচ্ছে। সবাই যেহেতু এখন আমি যেটা বললাম গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে শুরু করে কর্পোরেটের যারা ভালো ভালো পজিশন আছেন তারাও ফ্রিল্যান্সিংটা কাজের পাশাপাশি যেহেতু তারা অলরেডি দক্ষ, তারা যেহেতু তাদের নিজেদের একটা ইন্টেলিজেন্স লেভেল আছে, তো তারা যখন এখানে এসে পড়ছে তখন কমন স্কিলগুলা তে আর কাজ হচ্ছে না এবং মার্কেটেও হচ্ছে যে অ্যাডভান্স কাজগুলা মার্কেটে এখন চলে আসতেছে। তো এই জন্য হচ্ছে সাইবার সিকিউরিটি বা মেশিন লার্নিং অন্যান্য যে ইয়াগুলো আছে ডোমেইনগুলো আছে এগুলার কিছুটা অ্যাডভান্স লেভেলের স্কিল দরকার। তো সাইবার সিকিউরিটি হচ্ছে টপ লেভেলে সব থেকে এবং এটা স্টেবল ক্যারিয়ার সবগুলোর চাইতে, কারণ মেশিন লার্নিং অন্যান্য অ্যালগোরিদম হয়তো বা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ওর সাথে অ্যাডাপ্ট আপনাকে ওটা নিয়ে নিতে হচ্ছে এআই এর সাথে। সাইবার সিকিউরিটি হচ্ছে যে আপনার স্টেবল সব থেকে, কারণ এটার ডিমান্ড কমার কোনো চান্স নাই, এটা শুধু ইনক্রিজিং। তো সেই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি স্টেবিলিটির দিক থেকে সাইবার সিকিউরিটি নাম্বার ওয়ান ক্যারিয়ার। এই সাইবার সিকিউরিটির সাথে কিন্তু আপনাদের সফটওয়্যার টেস্টিং এটা আলাদা একটা ক্যারিয়ার। এই সাইবার সিকিউরিটি এই কোর্স করলে আপনাদের হচ্ছে যে অলমোস্ট 50% সফটওয়্যার টেস্টিং এর কাজ হয়ে যাবে। সো আপনারা দুইটা ক্যারিয়ার এটার মধ্যে মানে ওতপ্রোত ভাবে সাইবার সিকিউরিটি এবং সফটওয়্যার টেস্টিং এবং ফ্রিল্যান্সিং বা অন্যান্য যে জব প্লেসমেন্ট গুলো সেগুলোতে আপনাদের হেল্প থাকবে। আপনারা যদি কেউ ফ্রিল্যান্সিং বা অন্যান্য কাজে করতে চান আমাদের এটার জন্য কম্প্রিহেন্সিভ প্রিপারেশন গাইডলাইন এভরিথিং আমাদের আপনাদের সাথে থাকবে। আমাদের জব প্লেসমেন্টেও আপনাদের সাথে আমরা আছি। তো এটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে গুগল ফর্মটা পূরণ করেন যাতে আমাদের সাথে কানেক্ট করা যায়। আপনারা যদি আমাদের সাথে কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের একটা ফ্লো চার্ট দেখাই যাতে করে আপনাদের সুবিধা হয়। একটা মিনিট। আমাদের সাথে কাজ করতে হলে আপনাদের কিভাবে আসতে হবে। আপনারা একটু ফর্মটা ফিল আপ করে ফেলেন এর মধ্যে। হুম, সবাই ফর্মটা ফিল আপ করেন, আপনাদের কোয়ারি গুলা আমরা শুনতে চাই, ফিডব্যাকও নিতে চাই। এটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, কোশ্চেন আনসার সেশন থাকবে, তারপরেও আপনি চাইলে করতে পারেন। আমরা সবাই ফর্ম ফিল আপটা করবো এর মধ্যে। বলেন। আচ্ছা, আমি তো পরে জয়েন করছি, তাই বিষয়টা জানতে চাচ্ছি যে এই কোর্সটা করার জন্য কি আইটি ব্যাকগ্রাউন্ডের হতে হবে বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের হতে হবে নাকি জেনারেল ব্যাকগ্রাউন্ড না, হলেই হবে? এটা মানে আমরা ফ্রেশারদের জন্য মানে সাইবার সিকিউরিটি বা অন্যান্য যে ডোমেইনেই বলো না কেন এখন যেটা ট্রেন্ড আসছে এই এখানে আসলে আগে সিএসসি পড়ছে এরা করবে এরকম নাই বিষয়টা। মার্কেটিং করেন বা আমরা অন্য যে কোনো প্রফেশনে থাকেন না কেন আপনি এটা করতে পারবেন। আপনাদের একেবারে সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে জিরো থেকে এখানে নিয়ে আসছে। টুকটাক প্রোগ্রামিং যেটা লাগবে সেটা কমন কিছু কমান্ড সেটা এখানে শিখিয়ে দেওয়া হবে। আর বেশিরভাগ হইতেছে সফটওয়্যার, আমাদের এখানে সাইবার সিকিউরিটির জন্য আলাদা কিছু সফটওয়্যার পাওয়া যায় যে সফটওয়্যার গুলো আপনাকে হ্যাবিচুয়েট করানো হবে। ওই সফটওয়্যার গুলো দিয়ে আপনি এবার এছাড়া কিছু কমান্ড লাগবে যেটা কোর্সেই শিখায় নেওয়া হবে, আগে থেকে লাগবে এরকম না। কোর্সটাই আপনাকে লিড করে নিয়ে যাবে বা আপনাকে প্রিপেয়ার করে নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে।
আমাদের সাথে যদি আপনারা কাজ করেন তাহলে যেটা হবে, আপনাদের কোর্স রেজিস্ট্রেশনের পরে অবশ্যই আপনারা 90% অ্যাকুরেসি অর্জন করতে হবে। যে যা টাস্ক দেওয়া হয় সেগুলো ঠিক মতো করতে হবে, নিয়মিত উপস্থিত থাকতে হবে, এবং যেসব সফটওয়্যার এবং স্কিল এখানে আপনাদের শেখানো হয় সেটা যাতে আপনি অন্তত 90% অ্যাকুরেসি যাতে আপনার মধ্যে থাকে। এরপরে আপনাকে কোর্সের যত ফাইনাল প্রজেক্ট এবং হচ্ছে যে প্রেজেন্টেশন, আপনার সার্টিফিকেশন এগুলো নেওয়ার পরে আপনি ফ্রিল্যান্সিং এ যদি আমাদের সাথে যুক্ত হন, সেক্ষেত্রে আপনাকে আপওয়ার্ক প্রোফাইল 100% রেডি করতে হবে, নিজের একটা পোর্টফোলিও বানাতে হবে। এগুলোতে আমরা হেল্প করবো আপনাকে। এন্ড দেন তারপরে হচ্ছে যে আপনাকে লিঙ্কডইন প্রোফাইল, গিটহাব এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু প্রোফাইল আছে সেগুলো, এবং কিছুটা ইংরেজি দক্ষতা লাগে। আপনি যদি নিজে যখন কাজ করতে যাবেন, বায়ারের সাথে কথা বলতে যাবেন, কিছুটা ইংলিশ স্পিকিং এর প্রয়োজন হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে ইংলিশটাও আপনাকে একটু প্র্যাকটিস করে আসতে হবে বা রাখতে হবে। যাদের আছে অলরেডি তো ফাইন, বা আপনারা চেষ্টা করবেন হাই হ্যালো। যদি টেকনিক্যাল কাজ বুঝানো অতটা ডিফিকাল্ট না, অল্প কিছু ইংলিশটা প্রয়োজন হয় যাতে আপনি আপনার কাজটা বুঝে নিতে পারেন এবং সে কি বলে এটা একটু বুঝা নিতে পারেন। রিটেন এবং ভার্বাল দুটাই, রিটেনটাও তো কোনোভাবে বুঝে নিয়ে আসা যাবে, ভার্বালে হয়তো কিছু কমিউনিকেশনের প্রয়োজন হয়। তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যতটুকু লাগে ততটুকু, আইএলস এর প্রয়োজন নাই এখানে আবার। এরপরে হচ্ছে আমরা আপনাদের আসলে স্কিল কতটুকু গ্রো হয়েছে সেই জন্য কর্পোরেটের 5টা প্রজেক্ট আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। সেই 5টা প্রজেক্ট আপনাকে ইন্ডিভিজুয়ালি ডেডলাইনের মধ্যে একা একা সলভ করতে, তাহলে বোঝা যাবে আপনি যা শিখছেন সেটা ধরে রাখছেন এবং হচ্ছে আপনি রেসপন্সিবল পারসন এবং প্রফেশনাল, আপনি কাজ করতে আগ্রহী। তো এরপর আমরা আপনাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করব, একদম পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা করার চেষ্টা করব, এবং তারপরে আপনার হচ্ছে আমরা আপনাদেরকে অনবোর্ডিং করব আমাদের ফ্রিল্যান্সিং এজেন্সিতে নিয়মিত কাজ করার জন্য, এবং উই এক্সপেক্ট মিনিমাম 2 ইয়ার্স টু ওয়ার্ক উইথ আস। তো এটা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী তাদের জন্য এটা হবে গাইডলাইন। তো দ্যাটস অল। তো আমি এই মুহূর্তে শেয়ার করতেছি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আপনারা কি বলে আপনাদের স্কলারশিপটা আপনারা ধরতে পারবেন, আর যাদের আপনারা সবাই ফর্ম ফিল আপ করেন আর কি, যাতে আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। আপনাদের কথা থাকলে এটাও আমরা আলোচনা করতে পারবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস টাইমটা হচ্ছে আপনার শুক্রবার রাত 9টায়, আর একটা দিন হচ্ছে আপনাদের সাথে আলোচনা করে, যারা কোর্স কিনবেন তাদের সাথে আলোচনা করে যে দিনটা ভালো হয় স্যার ওই দিন আর আপনার সাথে ফিক্স করে নেবে। এবং সাইবার সিকিউরিটি মানে সিনসিয়ারিটি, আপনারা যারা ফর্ম ফিল আপ করতেছেন যদি সিনসিয়ারিটি নিয়ে ফিল আপ করেন এবং ইন টাইম রেসপন্স করবেন, যাতে আমরা, আবারও বলতেছি আপনারা যারা আগে আগে রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু হচ্ছে সফটওয়্যার গুলো পাবেন, বেটার প্রাইস প্ল্যান পাবেন, এবং আপনারা ভালো মতো প্রিপারেশনটা নিতে পারবেন কোর্সের সময়, যাতে তাড়াহুড়া না হয়। থ্যাংক ইউ। ওকে, তো আমি যেটা দেখাচ্ছিলাম তো ওটা প্রবলেম হচ্ছিল একটু, নেটওয়ার্ক ইস্যু ছিল, তো ওইটা আসলে সলভ করলাম ইন দ্য মেন টাইম। ওকে, যেটা দেখলাম আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কিং সিস্টেমে কোনো কানেকশন এস্টাবলিশ করার জন্য, কোনো সার্ভিস নিয়ে কাজ করার জন্য অবশ্যই পোর্ট ইউজ করতে হবে। তো পোর্ট এবং প্রোটোকল খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা নেটওয়ার্কিং সিস্টেমে কাজ করি অনেকে জানি, বা যারা জানেন না তারাও ইন ফিউচারে জানতে পারবেন। তো প্রথমে একজন হ্যাকার যেটা করে, আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কারণ ভাই? হ্যালো, শুনতে পাচ্ছি। ওকে, এখন যেটা হলো, তো আমরা একজন হ্যাকার যখন সে অ্যাটাক করতে চাইবে তখন প্রথমে কিন্তু সে কি পোর্ট ওপেন আছে, কি সার্ভিস সার্ভিস চলতেছে, সার্ভিসের ভার্সন গুলো কি কি, লেটেস্ট ভার্সন আছে না আউটডেটেড ভার্সন আছে, এগুলো কিন্তু সে আগে অ্যানালাইসিস করে এবং এটাকে আগে সে সার্চ করে নেয়, ফাইন্ড আউট করে, তারপরে কিন্তু আস্তে আস্তে সে অ্যাটাক করতে পারে। তো এজ এ এথিক্যাল হ্যাকার হিসেবে আমরা এখন দেখবো যে আসলে একটা সার্ভারে কি পোর্ট ওপেন আছে, কি সার্ভিস চলতেছে এবং সার্ভিসের ভার্সনগুলো কি কি, এগুলো আমরা দেখবো। তো আমরা নর্মালি যেটা হলো এনম্যাপ এবং শুধু আইপিটা, এটা থেকে শুধু আপনি আইপি গুলো এইগুলো দেখতে পারবেন, পোর্ট গুলো দেখতে পারবেন, একদম পোর্ট এবং সার্ভিস গুলো দেখেন। এই সার্ভারে মেটাস্প্লয়ের সার্ভারে কি কি পোর্ট ওপেন আছে দেখেন, এই পোর্ট গুলো ওপেন আছে এবং সার্ভিস চলতেছে কি কি, এই সার্ভিস গুলো চলতেছে। এখন এখানে ভার্সন গুলো কিন্তু আমাকে দেখাই নাই, আপনি যদি ভার্সন গুলো সহ আপনি দেখতে চান তখন এখানে কিছু কিছু আর্গুমেন্ট ইউজ করতে হবে, আপনার অপশন বা আর্গুমেন্ট যেটাই বলি না কেন,
আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের আর্গুমেন্ট ইউজ করলে আপনি সবকিছু দেখতে পারবেন। আর্গুমেন্ট গুলো কিভাবে আপনি ইউজ করতে হবে, কিভাবে আপনি ফাইন্ড আউট করতে পারবেন আর্গুমেন্ট গুলো বা আর্গুমেন্ট গুলো কোনটা কি কাজ, এগুলো আমরা ইনশাআল্লাহ ক্লাস টাইমে আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। মাইনাস এস হলো সার্ভিস, বিতে ভার্সন, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। এটা একটু টাইম বেশি নেবে, কারণ এটা টাইম কিন্তু কম নিছে, কারণ এটা শুধু আমি নর্মাল একটা পোর্ট এবং সার্ভিস ফাইন্ড আউট করার জন্য। বাট এখন যেটা হলো পোর্ট সার্ভিস এবং সার্ভিস ভার্সন গুলো সব আমাকে দেবে, তো এই জন্য টাইম নিছে। দেখেন এবার কিন্তু আরো ডিটেলস আমাকে দেখাচ্ছে। পোর্ট এই সবগুলো ওপেন আছে, দেখেন স্টেট কি ওপেন আছে, তারপর সার্ভিস কি সার্ভিস চলতেছে, এবং সার্ভিসের ভার্সন দেখেন, প্রত্যেকটা সার্ভিসের ভার্সন। এখন এই ভার্সন গুলো আপনি কম্পেয়ার করবে লেটেস্ট ভার্সনের সাথে, যে এখানে কোনটা পাওয়া গেছে এবং লেটেস্ট ভার্সনে কোনটা পাওয়া গেছে। সাপোজ বিএস এফটিপিটি আমি একটা দেখাই এক্সাম্পল হিসেবে, তাহলে আপনি ক্লিয়ার হবেন। বিএস এফটিপিটি ভার্সন কত পাওয়া গেছে এখানে এই সার্ভারে 2.3.4, বাট আমার লেটেস্ট ভার্সন কত আছে আমি একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে এটা ওল্ড ভার্সন না লেটেস্ট ভার্সন। 3.0 সামথিং ধরি, এখানে কত পাওয়া গেছে আমার 2 সামথিং, তাহলে এটা ওল্ড ভার্সন, আউটডেটেড ভার্সন। এটা একটা উইকনেস, আপনি যদি প্রপারলি আপডেট না থাকতে পারবেন তখন সেটা আপনার একটা উইকনেস হিসেবে কাউন্ট হবে, যেটা ধরতে একজন হ্যাকার সহজে আপনার মেশিনটাকে হ্যাক করে ফেলতে পারে। এই জন্য আমরা সবসময় ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে এটাকে আপডেট করে ফেলতে হবে, যে ভালনারেবিলিটি গুলো পাওয়া যাবে। তো আমরা মোটামুটি একটা আইডিয়া দিলাম আর কি, আসলে বেশি টাইমে স্বল্পতার কারণে আর বেশি দেখানো যাচ্ছে না, বাট আমাদের ক্লাস টাইমে আমরা পুরো ক্লিয়ার কনসেপ্ট আপনাদেরকে দিব। আর যেটা বললাম যে আমাদের 20টা মডিউল আছে, মডিউল সম্পর্কে আমরা একটা মডিউলে অনেকগুলো পেজ থাকে, 100+ মোর দ্যান 100 পেজ থাকে, তো এগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। এগুলো অনেক মানে প্রাইম, তো টাকা দিয়ে কিনতে হয়, এগুলো আমরা ফ্রি আপনাদেরকে দিব। পাশাপাশি আমরা এখানে আমরা ল্যাব সেটআপেরও একটা মডিউল আছে, এই ল্যাব সেটআপের এগুলো আপনাদেরকে প্রোভাইড করব। পাশাপাশি এগুলো আবার ভিডিও আছে, কিভাবে আপনি কি কাজগুলো এক্সিকিউট করবেন সেগুলো প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা আছে, এগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো এই পর্যন্ত আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম কিছু। তো এখন আমরা একটু কোশ্চেন সেশনে যাব, যে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন। আর একটা জিনিস যেটা হলো, আপনারা বর্তমানে বাংলাদেশে যেটা হয় যে আমাদের রিসোর্স খুবই কম, যত রিসোর্স প্রয়োজন বাট রিসোর্স খুবই কম। বাট খালিল ভাই প্রথমে যেটা বলছিল যে ইয়ং জেনারেশন যারা আছে তাদের একটু ইন্টারেস্ট আছে সাইবার সিকিউরিটির উপরে, বাট 35+ বা 40+ যারা আছে তারা মোটামুটি এটা ঝামেলা নিতে চায় না, কারণ এগুলো তো শিখতে হবে, কারণ সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে ডে বাই ডে আপডেট থাকতে হবে। কারণ এই সিস্টেমে আসতে গেলে, এই ডোমেনে আসতে গেলে অবশ্যই আপনাকে প্রতি সেকেন্ডে মিলি সেকেন্ডে আপডেট থাকতে হবে। যত আপডেট থাকবে তত আপনি লাইফে সাইন করতে পারবেন। এই জন্য ওই বয়স 40+, 35+, তারা আর ইচ্ছা করে না যে আমাদের বয়সটা প্রায় শেষ পর্যায়ে, এখন আর শিখে কি করবো, এই জন্য কিন্তু তারা করে না। যারা ইয়ং জেনারেশন যারা, তারা মোটামুটি এটার উপরে ঝুঁকতেছে ডে বাই ডে। দেখবেন এখন আপনি লিঙ্কডইনে যাবেন, দেখবেন বা যেখানে যান না কেন, মোটামুটি আইটি নিয়ে যারা কাজ করে মোটামুটি তারা সবাই কিন্তু আলটিমেট গোল থাকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা। তো যাই হোক, হ্যাঁ জি, কি বলে আমাদের গেস্টদেরকে ফ্লোর দিই যে তারা নিজেদের কোয়ারি গুলা করতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি। জুয়েল ভাই কি আছেন এখনো? জুয়েল ভাই একজন ফ্রিল্যান্সার, উনি কথা বলতেছিল ভালোই। আচ্ছা, তো এরপরে আপনারা ইনশাল্লাহ যা আপনাদের অবশ্যই কিছু প্রশ্ন আছে, আপনারা অবশ্যই ফর্মগুলো ফিল আপ করবেন, এবং ফর্মটা ফিল আপ করে দায় সারা না, আপনারা অবশ্যই। আচ্ছা, একজন কোশ্চেন করছে স্যার, আমরা কোশ্চেনগুলো নিই। আচ্ছা, প্রথমে অলিউল্লাহ ভাই আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি জি বলেন কি বলতে চান বা কোশ্চেনটা বলেন। এইখানে একজন রিটেন কোশ্চেন। আসসালামু আলাইকুম, আমি একজন স্কুল শিক্ষক। তো বিষয়টি হচ্ছে, এটা তো আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা কোর্স আমাদের জন্য। তো আমার আসলে জানার জন্য ছোট্ট একটা আগ্রহ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা দেখি যে আমরা উইন্ডোজ যেটা ব্যবহার করি বা অফিস যেগুলো ব্যবহার করি অধিকাংশই তো ডুপ্লিকেট। তো সেক্ষেত্রে আমাদের বলা হয় যে আমরা হয়তো কোনো একটা মানে সফটওয়্যার নিলাম,
যেগুলো দিয়ে আমাদের দেখা গেল মনে করেন যে এটা কি মনেই করলো না, মানে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করলে আমরা প্রোটেক্টে থাকবো। তো আচ্ছা আচ্ছা এটা আসলে কতটা যৌক্তিক, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন এই যে দেখালেন তখন আমরা দেখলাম টেনঅ্যাবল একটা ওয়েবসাইট, এবং আপনি হ্যাঁ বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট যেটা আমাদের মানে এখান থেকে আমরা অনেক কিছুই করতে পারি। তো বিষয়টি হ্যাঁ হচ্ছে ভালো। ওখানে তো আমি দেখলাম যে HTTPS নাই, অর্থাৎ এটা কি নন সিকিউরড? ওইটা এটা এটা হলো HTTPS আছে, বাট এটা সার্টিফিকেটটা নাই। ওটা আমি আপনার দুইটাই আনসার দিচ্ছি। HTTPS আছে, সার্টিফিকেটটা এটা 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 আনসারটা এখন দিয়ে দিচ্ছি। যেটা হলো আপনার, আপনি যখন কোনো সাইটে ভিজিট করবেন প্রথমে আপনাকে দেখতে হবে HTTPS আছে কিনা, কারণ এটা সিকিউর। এখন HTTPS থাকলেও আপনাকে এটার জন্য সার্টিফিকেট ইউজ করতে হবে, কারণ সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটে আপনার কি পাওয়া যায়, সিক্রেট কি। আপনি যখন মানে আপনি যে ডাটাগুলো যাচ্ছে, আপনি কোনো সিকিউর ওয়েবসাইটে যখন যাবেন তখন আপনি ইনপুটে যে ডাটা দিবেন বা যে ডাটা পাঠাবেন, আপনি নরমালি কি হয়, আমরা ওয়েবসাইট ব্রাউজার থেকে সার্ভারকে রিকোয়েস্ট করি কোনো কিছুর জন্য, তাই না ভাইয়া? আমি জি ব্রাউজার থেকে সার্ভারকে রিকোয়েস্ট করি কোনো কিছুর জন্য, সার্ভার সেই রিকোয়েস্ট অনুযায়ী আমাকে সার্ভিস প্রোভাইড করে বা রেসপন্স করে। আবার অনেক সময় কি করি, আমরা একটা ফর্ম পাই, ফর্মে কিন্তু আমরা ইনপুট দিই, অথবা আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দিই। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিই, এটা কিন্তু সেনসিটিভ। এটা কিন্তু যদি আপনি যদি এরকম সার্টিফিকেট ইউজ করেন, তাহলে এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন এটা ইনক্রিপ্টেড অবস্থায় যাবে সার্ভারের কাছে। থার্ড পার্টি বা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে কিন্তু এটাকে আর ক্যাপচার করতে পারবে না, কারণ ইনক্রিপ্টেড ডাটা আপনার করতে হলে ডিক্রিপ্ট করে করতে হবে। তো এটা কিসের মাধ্যমে করে, সিক্রেট কি থাকে যেটা সার্টিফিকেট ইউজ করতে হয়। বাট এখানে যেটা হয়েছে, আমি HTTPS ইউজ করছি বাট সার্টিফিকেট ইউজ করা হয়নি, এটা ডাজেন্ট ম্যাটার, কারণ কি এটা আমি লোকালি কিন্তু ডিপ্লয় করছি, এটা আমার পাবলিক থেকে কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে না, বুঝতে পারছেন? আপনি কিন্তু প্রাইভেটলি আপনি জি আপনি বলবার সময় বললেন যে এটা ইন্টারন্যাশনালি অনেক মানে গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। না না আমি বললাম মানে সার্ভারটা হচ্ছে ভাই, মানে এইটার সার্ভারটা মানে কম্পিউটারে, মানে এটা কিন্তু ওয়েব ভার্সন না, ওই জন্য আর কি। আর আমি আপনাকে ওটা যে দেখাই। SSL যেটা, এই দেখেন ভাইয়া, এইটা হলো ওদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট, দেখেন এটা সিকিউর। বাট এটা কি করছি, আমি আমার পিসিতে কিন্তু আমি ডিপ্লয় করছি, এটা এটা কিন্তু পাবলিকলি ডিপ্লয় না, এটা আমার পিসিতে ডিপ্লয় করছি। এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করে এটাকে লাইসেন্স কি দিয়ে আমরা এখানে ডিপ্লয় করছি। আর এটা কোথায়, এটা আপনার সার্টিফিকেট থাকবে না, সার্টিফিকেট প্রয়োজন নাই এখানে, কারণ এখানে আপনি ঢুকে স্ক্যান করবেন শেষ। এটা লোকালি থাকবে, এটা পাবলিকলি থাকবে না, পাবলিকলি ওদের ওয়েবসাইট থাকবে। বাট এটা আমি নিজের অন প্রিমিসে, আপনি কোনো ব্যাংকে যদি এরকম করেন ব্যাংকেও এটা থাকবে, কারণ ব্যাংকেও প্রাইভেটলি থাকবে। আপনি চাইলে এটা আপনি ইউজ করতে পারবেন না পাবলিকলি, এটা প্রাইভেটলি ইউজ করতে হবে। যেমন যে আরেকটা প্রশ্ন, যেমন আমরা দেখতে পাই যে আমরা শিক্ষক হিসেবে দেখতে পাই আমাদের শিক্ষক বাতায়ন ওখানে SSL সার্টিফিকেট আছে, কিন্তু আমাদের NCTB ওখানে HTTPS পাই না। তো সেক্ষেত্রে তাহলে আমরা কি বুঝবো, ওটা কি লোকাল সার্ভার? না ওটা পাবলিক না ভাই, আমি ওয়ালিলি হলে আপনার একটু একটু মানে ক্লিয়ার করে দিই, আপনার একটু কনফিউশন হচ্ছে। লোকাল বলতে বোঝাইতেছে যেমন মনে করেন যে একটা ওয়েবসাইট যে আমরা চালাই, ধরেন আপনার মোবাইলে একটা ছবি আছে, এটা যখন আপনি ডাউনলোড করতেছেন তখন এটা ভিজিবল হচ্ছে, মানে হচ্ছে আপনার মোবাইল। আমি প্রশ্নটা একটু আরেকবার, আমি বলতে চাচ্ছি NCTB এটা তো আমি জানি যে অনলাইনেই দেখতে পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের এই সরকারি ওয়েবসাইটটিতে HTTPS নেই, তাহলে আমরা কি বুঝবো এটা আনসিকিউরড? অনেক পেজটাই নেই। হ্যাঁ বলা যায়, কি বলা হয়, কারণ আপনি একটা পয়েন্ট হলো HTTPS নাই, সেকেন্ড পয়েন্ট হলো কোনো সার্টিফিকেট নাই। আপনি যাই ওখানে ইনপুট দেন না কেন, যাই রিকোয়েস্ট করেন না কেন, সব হ্যাকাররা কিন্তু ক্যাপচার করতে পারবে, ডাটাগুলো নিয়ে নিতে পারে এবং মিসইউজ করতে পারে, বুঝতে পারছেন? এনসিটিভি তো এখন তো এস আছে, তো এখন তো এনসিটিভি তে এস আছে। আমি চেক করে দেখি, আমার চেক করে দেখলে বুঝতে পারবে। এনসিটিভি যেটা ন্যাশনাল, হ্যাঁ এখন আছে তো, STBS আছে তো, তারা মনে হয় এটাকে ইমপ্লিমেন্ট করছে, এটা সিকিউর এখন, দেখছেন এখন ওকে। ডেভেলপমেন্টের কাজ চলে, যখন SSL যখন ইয়া করা হয় না তখন হয়তো
বাট আপনার কনসেপ্ট ঠিক আছে। এখনো অনেক গভর্নমেন্ট সাইট বা অনেক প্রতিষ্ঠান আছে যারা এখন এস ইউজ করে না বা সার্টিফিকেট ইউজ করে না, তারা আসলে একটু রিস্কের মধ্যে আছে, এটা মানে স্বীকার করতে হবে। এটা পাবলিক ফেস, মানে পাবলিকলি সবাই ইউজ করতে পারবে, এটা তো আপনাকে সিকিউরিটি দিতেই হবে। বাট আমার এই মেসেজটা কিন্তু পাবলিকলি ইউজ করতে পারবে না। এটা আমি সফটওয়্যার ডাউনলোড করে আমার নিজের মেশিনে আমি এটাকে ডিপ্লয় করছি। এই জন্য এখন তো আমার এখানে সার্টিফিকেট দরকার নেই। আপনি কোনো প্রতিষ্ঠানে জয়েন করলেও দেখবেন যে এখানে নট সিকিউর থাকবে, কারণ এখানে দরকার নেই আমার, কারণ আমি নিজের প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে আসলে কাজটা করতেছি। দুই ধরনের প্ল্যাটফর্ম থাকে, মানে একটা ওয়েবসাইট আপনি যখন দুই ধরনের মানে আইপি থাকে, এটা হলো প্রাইভেট আইপি, এটা পাবলিক আইপি। আমার এটা হলো প্রাইভেট আইপি দিয়ে, আর এটা হলো পাবলিক আইপি। পাবলিক আইপি দিয়ে যেটা করা হয় সেটা পাবলিকলি অ্যাক্সেসেবল। স্যার আমি একটু সহজ ভাষায় যদি মানে আপনার কাছ থেকে জেনে নেই, লোকাল হোস্ট বলতে আমরা যেটা বুঝি যে আমরা আমাদের কম্পিউটারে সার্ভারটা তৈরি করে ওইটা ইউজ করতেছি, এটাই তো? স্যার লোকাল হোস্ট এবং আমি এটা দুটা বুঝি স্যার, সরি। না আমি যে জি লোকাল হোস্ট এবং হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেন কি বললেন ভাইয়া? আরেকটা প্রশ্ন, এই যে আমরা যে উইন্ডোজ মাইক্রোসফট এর অফিস সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে আমরা থার্ড পার্টি কোনো অ্যাপ বা আমাদের যেমন এই যে ক্যাসপার স্কাই সহ আরো যে এগুলো ব্যবহার করলে আমরা নিরাপদ থাকবো, তো এটা আসলে যৌক্তিকতা কি? কারণ আমার তো মেইন যে অফিস বা যেগুলো ব্যবহার করছি ওইটাই তো আমার ডুপ্লিকেট, তখন আমার আসলে এটা কিভাবে আমার এটা কথাগুলো যৌক্তিক? এটা ব্যবহার করা যাবে না, ডুপ্লিকেট আনঅথরাইজড কোনো সফটওয়্যার ব্যবহার করা যাবে না, পুরোপুরি নিষেধ। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই যে আপনি পাইরেসি কইরা বা আপনি ক্র্যাক ভার্সন গুলো এগুলো ইউজ করা যাবে না, টোটালি নিষেধ। কারণ আপনি একটা সফটওয়্যার পারচেজ করতে হয়, লাইসেন্স পারচেজ করতে হয়, তারপর ইউজ করতে হয়। এখন যদি ওটা ক্র্যাক ইউজ করে, ক্র্যাকের মধ্যে যদি কোনো ম্যালওয়্যার থাকে, তখন আপনার কি হবে? আপনার সিস্টেমে তো ওটা কি হয়ে যাবে। আপনার থার্ড পার্টি কোনো সফটওয়্যার যেটা লাইসেন্স নাই বা যেটা আপনি ক্র্যাক বলেন, পাইরেসি করেন, এগুলো কখনোই ইউজ করা যাবে না, টোটালি নিষেধ। অথরাইজড ইউজ করতে হবে সবগুলো। উইন্ডোজ লাইসেন্স ইউজ করতে হবে, উইন্ডোজ যেটা বলি, তারপর আপনার মাইক্রোসফট অফিস লাইসেন্স ইউজ করতে হবে। আমাদের বাংলাদেশে তো ম্যাক্সিমাম প্রাইভেট অর্গানাইজেশন তো মানে ক্র্যাক ভার্সন ইউজ করে। এটা ভুল। এটা কি ইউজ করে এই জন্য যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ইউজ করে বিধায় যে এটা সিকিউর থাকবে বা এটা ঠিক, এরকম না। এটা সে ভুল করতেছে। যখন সে কোনো হ্যাকিং এর শিকার হবে তখন বুঝতে পারবে, তখন তার তরফ নয়, এর আগে হবে না। জি স্যার, কিন্তু বিষয়টা হলো যখন এই বিজ্ঞাপনটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যাসপার স্কাই এগুলো ব্যবহার করলে আমরা নিরাপদ থাকবো, এর যৌক্তিকতাটা কি আমি এটা জানতে চাচ্ছিলাম স্যার। দেখেন, এক একটা সলিউশন, আপনি একটা সলিউশন দিয়ে সবগুলো অ্যাটাক ঠেকাতে পারবেন না, এটা একটা পয়েন্ট। আপনি অ্যান্টিভাইরাস কেন ইউজ করতেছেন? ভাইরাস প্রোটেক্ট করার থেকে, ভাইরাস থেকে আপনার সিস্টেমটাকে প্রোটেক্ট করার জন্য। এখন এমন আছে ডিডস অ্যাটাক আছে যেটা দিয়ে আপনার কিন্তু আবার এই অ্যান্টিভাইরাস দিয়ে কাজ করবে না, বুঝতে পারছেন? তারপর এই যে আপনার আউটডেটেড ভার্সন থাকে যেগুলো, এগুলো দিয়ে কিন্তু আপনার অ্যাটাক চালাইতে পারে, এটা দিয়ে কিন্তু অ্যান্টিভাইরাস দিয়ে আপনি কিন্তু কাজ করবে না নরমালি। মানে এক একটা সলিউশন, মানে সলিউশনের এক একটা মানে এক একটা অ্যাটাকের এক একটা সলিউশন, আপনি এক সেম সলিউশন দিয়ে কিন্তু আপনি সবগুলো অ্যাটাক প্রোটেক্ট করতে পারবেন না। আমরা যদি উইন্ডোজে ফায়ারওয়াল ইউজ করি তখন কি এই ফায়ারওয়াল ব্রেক করে কি অ্যাটাক করাটা পসিবল, না কতটুকু আমরা সেফ থাকতে পারবো? উইন্ডোজ ফায়ারওয়াল বাদ দিলে আমাদের ব্যাংকে 4 থেকে 5টা ফায়ারওয়াল ইউজ করে, কোটি কোটি টাকা দাম, কোটির উপরে দাম। যদি উইন্ডোজের ওটা বাই ডিফল্ট একটু দিয়ে দিয়েছে, ওটা যদি আপনার এনাফ হইতো তাহলে কোটি টাকা দিয়ে কিন্তু একটা ফায়ারওয়াল কিনতো না। এটা আপনি ফায়ারওয়াল আপনার নেটওয়ার্কিং সিস্টেমে যদি একবার ঢুকে যায়, আপনার সার্ভার, আপনার উইন্ডোজ সবকিছু সে অ্যাক্সেস করতে পারবে। আমাদের একটা পিসিতে ঢুকতে পারলে সবকিছু অ্যাক্সেস করতে পারবে। এখন দেখেন, আমাদের নেটওয়ার্কে কি ঢুকতে দিচ্ছি না আমরা, আমাদের নেটওয়ার্কিং সিস্টেমে ফায়ারওয়াল ইউজ করতেছে যাতে একজন হ্যাকার আমার পিসিতে ঢুকতে গেলে আগে আমার নেটওয়ার্কে ঢুকতে হবে। এই জন্য আমরা নেটওয়ার্কের ওইখানেই আমরা ফায়ারওয়াল ইউজ করি যাতে আমার নেটওয়ার্কে অ্যাক্সেস করতে না পারে। ওইটা এনাফ না ভাইয়া, কখনোই এনাফ না। জাস্ট আপনাকে দিচ্ছে নর্মাল যেইগুলো আছে এটাই সেট রাখার জন্য।
আমার ক্লাস টাইমে এগুলো আমরা জাস্ট মানে ফিগার আকারে আর্কিটেকচার করে আপনাদেরকে দেখাবো আর কি। একটা অ্যাটাক আসলে আপনার এখানে ফায়ার হলে কিভাবে ব্লক করবেন, কিভাবে ফিল্টার করবেন, মনিটর করবেন, আইডিএস আইপিএস ইউজ করে। এটা হলো ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, আর এটা হলো ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। কোনো অ্যাটাক আসলে বা ম্যালওয়্যার আসলে সেটা ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সে অটোমেটিক ভাবে সেটা অ্যাকশন নিবে, ব্লক করে দিবে, এটার উপর অ্যাকশন নিবে। এগুলো আমরা ফিগার আকারে বা প্র্যাকটিক্যালি আমরা অনেক দেখতে। স্যার কোশ্চেন করেন, তার কোশ্চেন থাকলে। বলে ভাই। হ্যাঁ, তো জি, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে, যেহেতু অনেকে প্রশ্ন করছে না, সেটা হচ্ছে যে আমরা তো আসলে শিক্ষক মানুষ বা সাধারণ ইউজার, তো সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় কোর্স করতে পারছি না, কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়ে অনেক কিছু নিচ্ছি, এটাও আমাদের জন্য অনেক পাওয়া। তো সেক্ষেত্রে প্রধান তিনটা যদি আমরা বলি, তো আমরা কোন কোন ক্ষেত্রটা মূলত সবচেয়ে সিকিউর আমরা থাকতে পারবো? হয়তো আমরা কোর্স করলাম না, কিন্তু এটা আমাদের কাজে লাগবে, যে কোন তিনটা মানে জিনিসকে আমরা প্রাধান্য দিলে আমরা নিরাপদ থাকতে পারবো? আমি তিনটা পয়েন্ট কিন্তু বলছিলাম, যে সিআইএ মডেল, যেটা কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই তিনটা জিনিস আপনাকে ইনশিওর করতে হবে। তারপর যদি আপনি যদি বলেন যে সব আপনি যে কনসেপ্টে বলতেছেন, যেটা হলো আপনার অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন আপনার কম্পিউটারে। তারপরে আপনি কোনো সাইটে যখন ভিজিট করবেন, সেই এইচটিটিপিএস সিকিউর সাইটে ভিজিট করতে হবে। তারপরে আপনি যে পিন ড্রাইভ ইউজ করতেছেন, এটা সেটা স্ক্যান করে ইউজ করবেন। আপনার যে এটা আপনার পিসিটাকে এসে আপনি একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। আবার যখন আপনি চলে যাবেন তখন ওটাকে লগ আউট করে রাখলেন। তারপর আপনার কম্পিউটারে অনেক সময় ব্রাউজারে জিমেইল, ফেসবুক অনেক কিছু লগ ইন করে রাখি। যখন আপনি কম্পিউটার থেকে চলে যাবেন, তাহলে আপনারা তো স্কুলে যেহেতু আছেন, ল্যাবে অনেক ডিভাইস থাকে, পিসি থাকে, অনেকে স্টুডেন্ট বসে, অনেকে বসে ফেসবুক ইউজ করে, জিমেইল লগ ইন করে রাখে। সে অনেক সময় ভুলে চলে যায় বা সে লগ ইন অবস্থা থাকে। অন্য কেউ যদি সেখানে বসে তার জিমেইল অ্যাক্সেস করে, ফেসবুক অ্যাক্সেস করে, তাহলে কিন্তু এটা মিসইউজ হয়ে যেতে পারে, ব্ল্যাকমেল হতে পারে, অনেক কিছু হতে পারে। এই জন্য প্রপারলি লগ আউট করে বেরিয়ে আসতে হবে। এই ধরনের জিনিসগুলো আপনার নর্মাল যে স্কুলের যে জিনিসগুলো, নর্মাল জিনিসগুলো আপনার আহ ই করলে, ফলো করলে হয়ে যাবে আর কি। তারপরে আপনি যারা যাদের প্রয়োজন নয় থাকা, তাদেরকে আপনি ওখানে রাখতে দিলেন না, কাজের সময় তারা থাকবে, কাজের সময় ছাড়া থাকবে না। এগুলো আপনার ইস্যু করতে হবে। যেমন আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করি, স্যার সুবিধা হবে। মোট কথা হচ্ছে, আপনার কাছ থেকে যাতে ইনফরমেশন বের করতে না পারে, অপরিচিত ওয়েবসাইট বা অপরিচিত লিঙ্কে যাতে আপনি কোনোভাবেই না যান। এক্সাম্পল হচ্ছে, ফেসবুকে যখন আমরা যে বিশেষ করে যারা বিজ্ঞাপন দেয়, অ্যাড দেয়, তারা একটা কমন প্রবলেম ফেস করে। এমন ভাবে সুন্দর করে গুছায়া ফেসবুকের লোগো ইউজ করে, এমন ভাবে লিঙ্ক ক্রিয়েট করে, আপনাকে এমন ভাবে মেসেজ করে, মেইল করে, ফর্মাল এবং অফিসিয়াল ওয়েতে, আপনি মনেই করবেন যে এটা ফেসবুক থেকে পাঠাইছে। তো আপনি যে ইউআরএলটা সিলেক্ট করতেছেন, অনেক সময় ইউআরএলটাও ছদ্মবেশে পাঠায়। তো এই যে আপনি এই ধরনের, এটা তো হচ্ছে যে ডিফেন্ডার প্রোটেক্ট করতে পারবে না আপনাকে, কারণ আপনার কাছ থেকে সে বোকা বানায় আপনার অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। আপনাকে সে বলতেছে যে আপনি এটা এটা করতে হবে, আপনি ওইটাকে বিশ্বাস করে ওইটা করে ফেললেন। এইখানে ডিফেন্ডারের কিছু করার নাই। উইন্ডোজ ডিফেন্ডারে যেটা টেকনিক্যাল, যে আপনার ভাইরাস যেটা বোঝা যাইতেছে, ফিজিক্যাল বা আইপি যেগুলো ট্র্যাক করা যাচ্ছে, সেগুলোতে সে হয়তো আপনাকে প্রোটেকশন দিচ্ছে বা আপনাকে অ্যালার্ম করতেছে, অ্যাক্টিভিটিস বিহেভিয়ার রিড করে। তো কিন্তু হচ্ছে যে এই ধরনের আপনাকে যখন বোকা বানানো হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে, তখন হচ্ছে যে আপনি এখানে যদি পা দেন, তাহলে সেখানে আপনাকে আসলে ডিফেন্ডারের এখানে কিছু করার নেই, কারণ প্রক্রিয়াটাই আলাদা। আর কোনো প্রশ্ন করবেন না আপনারা? থেমে গেল সবাই।
হ্যালো, প্রশ্ন করলে আনমিউট করে করেন। অবশ্যই আপনাদের জানার আছে, ধৈর্য ধরে ছিলেন, সেমিনারটা এনজয় করলেন, থ্যাংক ইউ। আমরা রেকর্ডিংটা স্টপ করি, তাই না স্যার? এখন করতে পারেন।